লাইভে চলে আসছে। হ্যালো হ্যালো হ্যালো, সালামু আলাইকুম। সবাই কেমন আছো? টিস্যু এবং টিস্যুতন্ত্র 2 আজকে আমাদের সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে আমরা অনেক কিছু শিখব। কমেন্টে জানাও। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ, অনেকেই লাইভে চলে আসছো। একটা কাজ করবা, অন্তত টিস্যু চ্যাপ্টারটার ক্ষেত্রে একটু সিরিয়াস হবা যে এটা আমরা লাইভেই শেষ করব। অন্তত একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা লাইভে শেষ করতে পারলে বায়োলজির প্রতি একটা মজা পাবা, বুঝছো? আর লাইভ না করতে পারলে পরে তুমি দেখবা যে তুমি কাজ করতেছে না। ওকে, লাইভে করার একটা আলাদা ফায়দা আছে, এইটা হিডেন ফায়দা। তো আজকে আমরা টিস্যুর ভাগ দেখব হচ্ছে অবস্থান অনুসারে। গত দিনেরটা আমরা দেখে ফেলছি, তাই না? তো আজকে একটু আমরা এখানে দেখি অবস্থান অনুসারে দেখব যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলোর অবস্থান। ওকে, তো আমি একটু দেখি যে কি কি ধরনের অবস্থান অনুসারে আছে। যারা শীর্ষে থাকে, মূলের শীর্ষে কিংবা কাণ্ডের শীর্ষে, তারা শীর্ষস্থ ভাজক টিস্যু। ওকে, তো এইটা একটা, যেটা হচ্ছে পাতা ফলের শীর্ষে থাকে। ভেরি গুড, মূল কাণ্ড পাতার শীর্ষে থাকে। এরপরে আরেকটা আছে হচ্ছে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। দেখো, নিবেশিত মানে হচ্ছে দুইয়ের মাঝখানে থাকা, ইন্টার মানে হচ্ছে দুইয়ের মাঝখানে থাকা, ক্যালারি মানে হচ্ছে লেয়ার, এই লেয়ার এই লেয়ার মাঝখানে থাকা। সো নিবেশিত ভাজক টিস্যু আর ইন্টার ক্যালারি ভাজক টিস্যু কিন্তু একই কথা। ঠিক আছে, এটা কোথায় কোথায় থাকে যেখানে কিছু কথা বলা আছে একটু দেখো। এই যে এই জিনিসটা পড়তে হবে, যেটা আমি একটু পরে দেখাবো। আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হলো পত্রমূল, মধ্যপর্বের গোড়ায়, পর্বসন্ধিতে, তারপর হচ্ছে ফুলের বোটায়, ইত্যাদি ইত্যাদিতে থাকে। দিজ আর কল নিবেশিত ভাজক টিস্যু, আমি দেখাচ্ছি। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু বা ল্যাটারাল মেরিস্টেম। এটা সবসময় উদ্ভিদের পরিধি বরাবর থাকবে। কি বরাবর থাকবে সুবি ভাই? অনেকেই কিন্তু এটা জানে না, পথে পার্শ্বীয় পথে পরিধি। তো এইটা আমি দেখাচ্ছি তোমাদের, দেখলে তোমরা বুঝতে পারবা। তো এইটার উদাহরণ হচ্ছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এবং কর্ক ক্যাম্বিয়াম। এই জিনিস দুটো আমি বোঝাইছি, তবুও আমি আজকে তোমাদের দেখাবো। তো চলে আসি আমরা এখানে। অবস্থান অনুসারে এক নাম্বারটাতে চলে আসি, দ্যাট ইজ কল্ড শীর্ষস্থ ভাজক টিস্যু বা শীর্ষক ভাজক টিস্যু, যেটা আরেক নাম হচ্ছে এপিক্যাল মেরিস্টেম। তোমরা আমাকে বলো তো, একটা উদ্ভিদের কথা যদি আমরা ভাবি, এটা একটা উদ্ভিদ, এটা হচ্ছে মূল, আর এগুলো হচ্ছে কাণ্ড, শাখা প্রশাখা। তোমরা এবার নিজেরাই বলো তো আমাকে, এই যে এখানে যেগুলো থাকবে সেগুলো কি শীর্ষস্থ না? বলো তো, মূলের শীর্ষে শীর্ষস্থ ভাজক টিস্যু। আবার বলো তো, এই যে এখানে যেগুলো থাকবে এগুলোও কি না শীর্ষস্থ? এই যে এগুলা, এই যে এখানে যে থাকে, এগুলোও কি শীর্ষস্থ ভাজক টিস্যু না? শীর্ষস্থ ভাজক টিস্যু। আমরা পড়তেছি কি? অবস্থান অনুসারে, অবস্থান অনুযায়ী দেখো শীর্ষস্থ হইল বা এপিক্যাল মেরিস্টেম। ঠিক আছে, এপিক্যাল মানে অ্যাপেক্স, অ্যাপেক্স মানে শীর্ষে। প্রিয় স্টুডেন্ট, একটু এই জিনিসটা খেয়াল করো তো, এরা যদি শীর্ষে থাকে তাহলে বৃদ্ধিটা কোন দিকে হবে বলো তো? এটার বৃদ্ধি কি এদিকে হবে না? বৃদ্ধি কি এদিকে হচ্ছে না?
তাহলে বলো তো এই বৃদ্ধিটা কি? দৈর্ঘ্য বৃদ্ধি না? দৈর্ঘ্য বৃদ্ধি না? আবার এখানে দেখো, এই পাশে যদি বাড়ে, এই পাশে যদি বাড়ে, তাহলে এগুলো কি দৈর্ঘ্য বৃদ্ধি না? দৈর্ঘ্য বৃদ্ধি না? এবার তোমরাই আমাকে বলো দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি? দৈর্ঘ্য বৃদ্ধি মানে হলো প্রাইমারি বৃদ্ধি, তাই না? ব্যাস বৃদ্ধিকে আমরা বলি সেকেন্ডারি বৃদ্ধি, প্রাইমারি বৃদ্ধি। আবার দেখো দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি? প্রাইমারি বৃদ্ধি। ওকে, তো তোমরা এবার বলো তো আমাকে, উদ্ভিদের যে টিস্যুগুলো প্রাইমারি বৃদ্ধি ঘটায় তাদের আরেকটা নাম ছিল না? প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু। যারা প্রাইমারি বৃদ্ধি ঘটায় তাদের আরেক নাম কি ছিল বলো? প্রাইমারি ভাজক টিস্যু। প্রিয় স্টুডেন্ট, তাহলে আমরা একটা জিনিস শিখলাম, শীর্ষক যারা, এরা শীর্ষে থাকে। এই জিনিসগুলো দেখবা, হ্যাঁ, শীর্ষে থাকে। যদি শীর্ষে থাকে তাহলে কি ঘটাচ্ছে বলতো? দৈর্ঘ্য বা প্রাইমারি বৃদ্ধি ঘটাচ্ছে, প্রাইমারি বৃদ্ধি। আর যারা প্রাইমারি বৃদ্ধি ঘটায় তাদেরকে আমরা কি বলি বলতো? প্রাইমারি ভাজক টিস্যু। ভাজক টিস্যু দেখছো? উৎপত্তি অনুসারে যারা প্রাইমারি ভাজক টিস্যু, অবস্থান অনুসারে তারা আবার শীর্ষক ভাজক টিস্যু। তাহলে একই জিনিসের কি দুইটা ধরন না? তাহলে তোমরা এখন থেকে বলতে পারবা যে শীর্ষক ভাজক টিস্যু যেগুলা শীর্ষে থাকে, শীর্ষে থাকলে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাবে। দৈর্ঘ্য বৃদ্ধি মানে হচ্ছে উদ্ভিদের প্রাইমারি বৃদ্ধি, আর প্রাইমারি বৃদ্ধি সবসময় প্রাইমারি ভাজক টিস্যুই ঘটায়। কতদিন আমরা পড়ছি না, প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। বলো তো পড়ছি কিনা, একটু মনে করা ট্রাই করো। তাহলে এই কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা বলো? এই কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা? এটা রিলোড দেন তো কমেন্ট বক্সটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? যারা আগের ক্লাস করো নাই তারা, সহজ কথায় বলি, যারা আগের ক্লাস করো নাই তারা সবাই মারা খাওয়া, বুঝতে পারছো? খুবই খারাপ অবস্থা হবে তোমাদের। এবং তোমরা তোমরা দেখো আরও যখন ডিপে যাবা ফেস করতে থাকবা। টিস্যু চ্যাপ্টারে যে লোক ক্লাস করে না রেগুলার, এর খবর আছে, এর খবর আছে, ডিরেক্ট খবর আছে। ওকে সুবি ভাই, অবস্থান অনুসারে আমরা একটা পেলাম শীর্ষস্থ ভাজক টিস্যু, ঠিক আছে? এবার চলে আসি আমরা অবস্থান অনুসারে আরেকটা নাম, লজিক্যাল। সব, হ্যাঁ, সব লজিক। আমি তোমাকে শুধু কনসেপ্টটা বোঝাই দিব, তাইলে তুমি দেখবা যে এগুলা তোমার কাছে কিছুই মনে হবে না। অবস্থান অনুসারে দ্বিতীয় যেটা, সেটার নাম হলো ইন্টার ক্যালারি। ইন্টার ক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। এই বন্ধুরা দেখো, এবার আমরা নিবেশিত ভাজক টিস্যু দেখবো। এটা হচ্ছে 2 নাম্বারটা, তাই না? তোমরা এবার বলো, একটা উদ্ভিদ আমি দিলাম, উদ্ভিদটা আগে এরকম ছিল, ছিল কিনা সুবি? একটা বীজ ছিল, বীজের উপর দিয়ে কাণ্ড বের হচ্ছে, নিচের দিকে মূল বের হচ্ছে। তো একটু কিছুদিন পরে উদ্ভিদটা এরকম হয়েছে কিনা? হয়েছে কিনা সুবি ভাই? আরো কিছুদিন পরে উদ্ভিদটা কি হয়েছে? আরো বড় হয়েছে, হয়েছে কিনা? আপনি এবার আমার কম তো, এই জায়গায় যে টিস্যুগুলো ছিল কিছুক্ষণ আগে আমরা পড়লাম, এগুলোর নাম কি? শীর্ষে থাকে যারা, তাদের নাম শীর্ষস্থ ভাজক টিস্যু, ঠিক কিনা সুবি ভাই? আপনি আমাকে বলেন তো, এই টিস্যুটা আগে এই জায়গায় ছিল না, আজকে নিচে নেমে গেছে না? ও শুধু আগাইতেছে না নিচের দিকে, নিচের দিকে আগাইতেছে কিনা? এই টিস্যুটা আজকে এখানে, এটা কি একদিন এখানে ছিল না? তাহলে ধীরে 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 ওরা আগাইতে থাকে, যেদিকে বৃদ্ধি পাইতে থাকে ওদিকে আগাইতে থাকে। কিন্তু প্রশ্ন হলো, কিছু টিস্যু কি এরা ফেলে যাইতে পারে না এদিকে? মিছিল নিয়ে যাইতেছেন 10 জন মিলে, মিছিলে এখন 4-5 জন বন্ধু আছে, তারা থামতেছে কি, দোস্ত আজকে সময় পাইছি, আজকে কেউ দেখতেছেন, আজকে মিছিলের দিন, বাবা মাও কিছু বলবে না, আমরা একটু মিছিল থেকে আলাদা হয়ে যাই, আজকে গিয়ে আমরা সিগারেট খাবো, বিড়ি খাবো, বা ওখানে গিয়ে কিছু একটা দেখবো, বা আমাদের প্রেমিকা আছে ওই গ্রামে, চলো একটু দেখা করে আসি। ঘটনা সত্য কি না সুবি ভাই? বিশেষ করে দেখেন, না, ওদিকে কথা বলা ঠিক হবে না। তো
তো তোমরা এবার বলো তো, এই যে আজকে সে এখানে গেছে, একটা সময় সে এখানে ছিল কিনা, এবং সে ওই সময় কিছু টিস্যু এখানে রেখে চলে গেছে, কিছু ছাড়া পড়তে পারে কিনা? সুই ভাই, যে টিস্যুগুলো ছাড়া পড়ছে এই টিস্যুগুলোর দিকে একটু খেয়াল করেন। এই টিস্যুগুলা, এর নাম কি? শীর্ষস্থ ভাজক টিস্যু। এর নাম কি? শীর্ষস্থ ভাজক টিস্যু, ঠিক না? এখন আপনি আমাকে বলেন তো, এগুলো যখন ভাজক টিস্যু হয় তার পেছনে যে টিস্যুগুলো আছে এগুলো কি স্থায়ী টিস্যু না সুই ভাই? এগুলো স্থায়ী টিস্যু কিনা? তার মানে এইসব জায়গায় গেলে আপনি কি টিস্যু পাবেন? স্থায়ী টিস্যু পাবেন। পাবেন কি না? স্থায়ী টিস্যু পাবেন। দিজ আর স্থায়ী টিস্যু, দিজ আর স্থায়ী টিস্যু। মানে ভাজক টিস্যু যত আগায় পেছনের টিস্যুগুলো তত স্থায়ী হয়। কিন্তু কিছু টিস্যু তো ছাড়া পড়ছে, কিছু টিস্যু ছাড়া পড়ছে, এখানেও কিছু ছাড়া পড়ছে। তাহলে স্থায়ী টিস্যু, মাঝখানে কিছু ভাজক টিস্যু ছাড়া পড়ে। এই যে ভাজক টিস্যু যেগুলো ছাড়া পড়লো সুই ভাই, এদের নাম হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু। নিবেশিত ভাজক টিস্যু। কি টিস্যু সুই ভাই? নিবেশিত। দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যারা থাকে তাদেরকে বলা হয় দুইয়ের মাঝখানে থাকা বা নিবেশিত। তাহলে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যেহেতু সে থাকতেছে, তাহলে আমরা ইন্টার বলতে পারি না? ইন্টার মানে দুইয়ের মাঝখানে, দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে। এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, তাহলে দুই লেয়ারের মাঝখানে পড়েছে। ক্যালারি মানে হচ্ছে লেয়ার বা ইন্টার ক্যালারি। তোমরা এবার আমাকে বলো তো, এই টিস্যুগুলা কি উদ্ভিদের এদিকে বৃদ্ধি ঘটায় না? দৈর্ঘ্য বৃদ্ধি। এই টিস্যুগুলা কি উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় না? আবার সেম কথা ভাবেন তো সুই ভাই, এই জায়গায় যদি বৃদ্ধি পায় তাহলে আলটিমেটলি এটাও তো নিচের দিকেই বাড়বে, বাড়বে কি না? এও বাড়তেছে এদিকে, এও যখন গ্রো করতেছে তখন এই স্থায়ী টিস্যুগুলোকে ঠেলে দেয় এদিকে। তাহলে এইটাও কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাচ্ছে। তাহলে এগুলো যে বৃদ্ধি পায় এটাও কিন্তু কি ঘটাবে? দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাবে। তাহলে এবার দেখেন, শীর্ষস্থটাও কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, নিবেশিত যেগুলো আছে এগুলোও কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, ঠিক না? বলেন তো, যারা দৈর্ঘ্য বৃদ্ধি বা প্রাইমারি বৃদ্ধি ঘটায়, দৈর্ঘ্য বৃদ্ধি বা প্রাইমারি বৃদ্ধি ঘটায় তাদেরকে আমরা কি বলি? প্রাইমারি ভাজক টিস্যু কিনা? প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে এটাও প্রাইমারি ভাজক টিস্যু, এটাও প্রাইমারি ভাজক টিস্যু। দেখছো, মিছিলে যাচ্ছিলাম আমরা নৌকা নৌকা বলতে বলতে, নাকি ধানের শীষ ভাই? যেটা মোর সেফ সেটা, নৌকা নৌকা বলতে বলতে। তো আমরা যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি, মিছিল লম্বা হচ্ছে, ঠিক কিনা? তাহলে আমরা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাচ্ছি, আমরা প্রাইমারি বৃদ্ধি ঘটাচ্ছি। তাহলে আমরা শীর্ষে আছি এই জন্য শীর্ষস্থ ভাজক টিস্যু, লম্বায় বৃদ্ধি করতেছি এই জন্য আমরা প্রাইমারি ভাজক টিস্যু, ঠিক আছে? কিন্তু যারা ছাড়া পড়ছে তারাও তো আগাবে ওদিকে, মিছিলের পেছনে থামছেন কিন্তু আপনি তো মিছিলের দিকেই যাবেন, যাবেন কিনা? এ কি মিছিলের দিকে যাবে কিনা? কিন্তু সমস্যা হলো ওই মিছিল আর আমাদের মাঝখানে কিছু ফাঁকা জায়গা, আমাদের পেছনেও কিছু ফাঁকা জায়গা থেকে গেছে, ঠিক না সুই ভাই? মিছিলের ক্ষেত্রে আপনি দেখেন, হেয়ার ইজ মিছিল, এরা সবাই এদিকে যাচ্ছে, তুমি এই যে এখানে আটকা পড়ছো, তুমিও কিন্তু আলটিমেটলি এদিকে যাচ্ছ, তোমার এদিকে স্পেস, স্পেস মানে ফাঁকা, এখানেও স্পেস ফাঁকা। তার মানে এরা হচ্ছে শীর্ষে আছে এই জন্য শীর্ষস্থ ভাজক টিস্যু, এরা করছে কি এই ফাঁকা জায়গার এই ফাঁকা জায়গার মাঝখানে আছে এই জন্য নিবেশিত ভাজক টিস্যু, বাট আলটিমেটলি দুইজনে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাচ্ছে এই জন্য দুইজনই হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। বন্ধুরা বলো তো, এই কনসেপ্টটা বুঝছো কিনা? বলো, এই কনসেপ্টটা বুঝছো কিনা বলো। এখন এরা কোথায় আটকা পড়ে, এটা একটা প্রশ্ন না? ঠিক কোন কোন জায়গায় আটকা পড়ে তোমাদের আমি একটা ছবি দেখাই, একটা ছবি দেখে। এই যে দেখো, কিছু কিছু গাছ আছে না সুফি ভাই, এই যে এরকম আছে না পাতা এটা, তাহলে এই যে দেখেন কোন কোন জায়গাগুলোতে থাকে। এই যে মাঝখানে যে স্পেসটা দেখতেছেন না, এইটার গোড়াটার কাছে থাকতে পারে, আটকা পড়তে পারে, কিংবা এইটাতে এই মাঝখানে যে দাগটা দেখতেছেন এখানে আটকা পড়তে পারে। এই যে পাতা যে জায়গা আছে পাতার গোড়ায় আটকা পড়তে পারে। তাহলে এটা মনে রাখা বেশ সহজ না? পাতার গোড়ায় বা পত্রমূলের গোড়ায়, তারপর হচ্ছে পর্বসন্ধিতে বা পর্বসন্ধির গোড়ায়, তা ফলের বোটায়, মানে যা শীর্ষে না, এখানে না, এখানে না,
এই জায়গা ছাড়া যে কোনো জায়গায় হোক না কেন, দ্যাট ইজ নিবেশিত ভাজক টিস্যু বা ইন্টারক্যালারি ভাজক টিস্যু। আপনি বলেন তো এই জায়গার কোষগুলো যদি কোষ বিভাজন করে গাছটাকে আরেকটু লম্বা হবে না? লম্বা হবে, রাইট? আমি সবসময় বলছি যারা পরিধি বরাবর থাকবে শুধু তারাই প্রস্থ বৃদ্ধি ঘটাবে। এখন আমরা সেইটাতে যাব। 3 নাম্বার যেটা, তিন নাম্বার, অবস্থান অনুসারে ভাজক টিস্যু। লাস্টে যেটা এটার নাম হলো পার্শ্বীয় ভাজক টিস্যু। পার্শ্বীয় ভাজক টিস্যু। পার্শ্বীয় ভাজক টিস্যু আর একটা হলো ল্যাটেরাল মেরিস্টেম। ল্যাটেরাল মেরিস্টেম। বাংলাদেশের কোনো বইয়ের মধ্যে লেখা নাই, কিন্তু তোমার খাতায় লেখা থাকবে, সেটা হলো তোমরা লিখবা পরিধি বরাবর থাকে। পরিধি বরাবর বৃত্তাকারে থাকে। ঠিক আছে, এটা লিখে রাখো, বৃত্তাকারে থাকে। যেহেতু বৃত্তাকারে থাকে তাহলে এরা ব্যাস বৃদ্ধি ঘটায়। আমি দেখাচ্ছি ব্যাস বৃদ্ধি। যেহেতু ব্যাস বৃদ্ধি ঘটায় তার মানে হচ্ছে কি সেকেন্ডারি বৃদ্ধি না সুবি ভাই? সেকেন্ডারি বৃদ্ধি। আর সেকেন্ডারি বৃদ্ধি যারা ঘটায় তাদের নাম হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যু। ঠিক আছে, তাহলে এখন আমি তোমাদের দেখাই জিনিসটা। এটা একটা উদ্ভিদ, একটা কাণ্ড আমি এরকম করে রাখলাম। তো তুমি চাইলে তুমি করলা কি, এই জায়গাটা প্রস্থচ্ছেদ করবা। ঠিক আছে, এখানে কি করবে, এটা প্রস্থচ্ছেদ করবা। তাহলে প্রস্থচ্ছেদ করলে কি হবে দেখো, তুমি একটা এরকম পাবা কিনা প্রস্থচ্ছেদ করলে, এরকম একটা জিনিস পাবা কিনা? তাহলে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। বলো তো এটা কি ভাস্কুলার বান্ডল না? এটাও কি ভাস্কুলার বান্ডল না? এটা কি ভাস্কুলার বান্ডল না? এটাও তো ভাস্কুলার বান্ডল, অ্যান্ড এটা ভাস্কুলার বান্ডল। ঠিক না বন্ধুরা? তোমরা বলো তো এটার আরেকটা নাম কি? শুধু ভাস্কুলার বান্ডল তাই না, ভাস্কুলার বান্ডল তাই না, আমরা জানি বান্ডলের আরেকটা হলো ফেসিকল। কি? ফেসিকল। তাহলে তোমরা আমাকে বলো তো এই ফেসিকল আর এই ফেসিকলের মাঝখানে এই যে এখানে যে টিস্যুগুলো থাকে, এই যে দুই ফেসিকলের মাঝখানে, এগুলোর নাম কি ছিল বলো তো? কমেন্ট বক্সে আমি সবার আনসার দেখতে চাই, কারণ লাস্ট ক্লাস আমি সুন্দর করে বোঝাইছি। এটা সারা বাংলাদেশ তোমাদের বোঝায় না, আমি কিন্তু তোমাদের বোঝাইছি। এরপর যদি তোমরা উত্তর না দিতে পারো তোমাদের খবর আছে। দুই ফেসিকলের মাঝখানে যে সবুজ কালারের আমি বৃত্তাকারে দিলাম, এগুলো কি? এরা হচ্ছে কি বলো? দেখছেন, দুইজন মিলে একটা নাম ভাগ ভাগ করে বলছে। দয়া করে পুরো নাম বলো, পুরো নাম, মাস্তারি করবা না, নিজেকে খুব জ্ঞানী জ্ঞানী ভাববা না যে অল্প একটু বললাম স্যার বুঝে নেবে, এইটা না, পুরা নাম বলো, পুরা নাম। সুবি ভাই এই টিস্যুগুলোর নাম কি বলেন তো? দুই ফেসিকুলার মাঝখানে আছে, এই জন্য ইন্টারফেসিকুলার, বাট দে আর ক্যাম্বিয়াম। একটা জিনিস মনে রাখো আজকে, ক্যাম্বিয়াম মানেও ভাজক টিস্যু বলা যেতে পারে। ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম বানান কিতে শুরু হয় সুবি ভাই? সি দিয়ে। এই দেখেন, সি ফর চেঞ্জ, সি ফর চেঞ্জ। এই দেখেন সি, এই দেখেন সি। তাহলে বলেন তো যে কোষগুলো চেঞ্জ হইতে পারে, ডিভিশন করতে পারে, চেঞ্জ মানে কি? চেঞ্জ মানে কিন্তু ডিভিশন। ডিভিশন মানে কি? যারা ভাজক টিস্যু তারাই, তাই না, বিভাজন করতে পারে। তাহলে বলেন তো ক্যাম্বিয়াম আর ভাজক টিস্যু একই কথা না? তাহলে বলেন তো এই এই ভাজক টিস্যুগুলা এই ফেসিকল এবং এই ফেসিকলের মাঝখানে আছে, এদের নাম তাহলে ইন্টারফেসিকুলার ভাজক টিস্যু। কিন্তু এখানে আমরা ভাজক টিস্যু বলতে পারবো না, এটাকে আমরা বলবো ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। ভাজক টিস্যু কথাটা শুধু আমরা উইথড্র করলাম। সবাই কি নামটা পুরোটাই বলতে পারছো? ইন্টারফেসিকুলার ক্যালসিয়াম না রে, ক্যালসিয়াম না, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। ওকে, তো তোমরা এবার বলো
এই টিস্যুটা যদি সেল ডিভিশন করে, সুবি ভাই এদিকে দেখেন, এই টিস্যুগুলো যদি সেল ডিভিশন করে, আপনি কি কেন্দ্রের দিকে কোষ পাঠাইতে পারবেন? উদ্ভিদের ভেতর থেকে তো বাইরের দিকে পাঠানো বেশ সহজ। আপনি দুনিয়ার সব ময়লা কি ঘরের মধ্যে রাখবেন, না ঘরের ময়লা বাইরের দিকে রাখবেন? ঘরের ময়লা বাইরের দিকে থাকতে থাকতে আপনার বাড়ির এরিয়াটা অনেক বড় হয়ে যাবে না, দখল হয়ে যাবে না? ইয়েস। তো এরা যদি সেল ডিভিশন করে, তাহলে এই যে দেখো বাইরের দিকে সেল উৎপন্ন হচ্ছে, দেখছ? হচ্ছে না? তাহলে বৃদ্ধিটা কোন দিকে হচ্ছে সুবি ভাই? পরিধি বরাবর না? ব্যাস বৃদ্ধি হচ্ছে না এদের? সো যেহেতু ব্যাস বৃদ্ধি হচ্ছে, এইটাকে আমরা বলি ব্যাস বৃদ্ধি। এটা আর একটা নাম কি বলেন তো সুবি ভাই? সেকেন্ডারি বৃদ্ধি। তার মানে এরা অ্যাকচুয়ালি সেকেন্ডারি ভাজক টিস্যু, তাই না? সেকেন্ডারি ভাজক টিস্যু। পরীক্ষায় যদি এখন প্রশ্ন করে, সেটা হলো পার্শ্বীয় ভাজক টিস্যু মানে কি? পার্শ্বীয় ভাজক টিস্যু মানে হলো যারা উদ্ভিদের প্রস্থচ্ছেদ যদি আমরা করি পার্শ্ব বরাবর থাকে। তোমরা আমাকে বলো তো, এই যে উদ্ভিদটা, তাহলে এই যে এখানে এখানে আছে, মাঝখানে আছে? নাই সুবি ভাই। কোথায় আছে? এই যে এই পাশটাতে আছে, এই পাশটাতে, এই পাশটাতে, এই পাশটাতে, এই পাশটাতে, এই পাশটাতে, এই পাশটাতে, এরকম করে আছে, ঠিক না? আরো বেটার হয় যদি আমি এই জায়গাটা ডিলিট করে দিয়ে নতুন করে লিখি। বলেন, পার্শ্বীয় মানে কি কেন্দ্রে আছে? নাই, কেন্দ্রের পাশ দিয়ে আছে, এই যে এখানে 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 এখানে, ঠিক না? আরো একটা লেয়ার কিন্তু আছে এই যে এখানে, যেটা এখন আমরা দেখবো, এই যে এখানে। তাহলে পার্শ্বীয় ভাজক টিস্যু হলো বা ল্যাটেরাল মেরিস্টেম হলো উদ্ভিদের লম্ব দৈর্ঘ্যের যে কেন্দ্রীয় অক্ষ আছে, উদ্ভিদের লম্ব বরাবর যে কেন্দ্রীয় অক্ষ আছে, সেই কেন্দ্রীয় অক্ষের পাশ জুড়ে থাকবে, পরিধি বরাবর থাকবে, বৃত্তাকারে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো আরেকটা এবার টিস্যু আমি আপনাদের দেখাইছি ভাই। এই যে এখানে কিছু টিস্যু আছে, হ্যাঁ, এই যে এখানে কিছু টিস্যু আছে, এদেরও চেঞ্জ হওয়ার ক্ষমতা আছে। তাহলে এরাও কিছু বলেন তো? এরাও কেম্বিয়াম, এরাও বিভাজন করতে পারে, তাহলে এরাও কেম্বিয়াম বা ভাজক টিস্যু, ঠিক না? আপনি জানেন এরা যদি বিভাজন করে, এই এলাকায় কিছু কোষ উৎপন্ন হয়, এই কোষগুলোর নাম হচ্ছে কর্ক। কি নাম সুবি ভাই? আমাদের উদ্ভিদের গায়ের মধ্যে কিন্তু বাকল থাকে, থাকে না? একবারে বাইরের দিকে যে কোষগুলো আপনি হাত দেন, এগুলো মরা কোষ। এর নিচে যে জীবিত কোষগুলো আছে না, ওগুলো কিন্তু কর্ক। তাহলে উদ্ভিদের জীবিত বাকল অংশটা হচ্ছে কর্ক। তাহলে বলেন তো, এই অংশটার নাম যদি কর্ক হয়, এই কর্কটা কার কাছ থেকে উৎপন্ন হলো? এই কোষটা থেকে উৎপন্ন হলো না? তাহলে এই কোষটার নাম তখন কি হবে বলেন? তাহলে এই কোষটার নাম তখন কি হবে? কর্ক। এই নাম বলো, কালকে শেখাইছি, পুরো নাম বলো। নট ক্যালসিয়াম, কর্ক কেম্বিয়াম। আবার বলো, বাইরেরটার নাম কর্ক, এটা স্থায়ী টিস্যু, কিন্তু তার নিচে কিছু ভাজক টিস্যু আছে, তাদের নাম কি? কর্ক ভাজক টিস্যু বা কর্ক কেম্বিয়াম, ঠিক আছে? তাহলে এখন আমরা একটা জিনিস শিখলাম যে কেন্দ্রের চারপাশে পরিধি বরাবর বৃত্তাকারে, কেন্দ্রের চারপাশে পরিধি বরাবর বৃত্তাকারে যে টিস্যুগুলো, যে ভাজক টিস্যুগুলো থাকে, তাদের নাম হচ্ছে কেম্বিয়াম, বা তাদের নাম হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু, তাই না? কেন্দ্রীয় অক্ষের চারপাশে যারা বৃত্তাকারে থাকবে তারা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। এখন আপনি আমাকে বলেন, পার্শ্বীয় ভাজক টিস্যুগুলো যখন এই যে কর্ক তৈরি করলো, তাহলে কর্ক কোন দিকে বৃদ্ধি ঘটাচ্ছে সুবি ভাই? উদ্ভিদের কি বৃদ্ধি ঘটাচ্ছে? ব্যাস বৃদ্ধি ঘটাচ্ছে, রাইট? তাহলে আমরা কি দেখলাম এখানে? ব্যাস বৃদ্ধি। তাহলে খেয়াল করছো, এরাও বাইরের দিকে কোষ তৈরি করে ব্যাস বৃদ্ধি ঘটালো, এরাও বাইরের দিকে কোষ তৈরি করে ব্যাস বৃদ্ধি ঘটালো। এরাও কেম্বিয়াম, এরাও কেম্বিয়াম, ঠিক না? এরা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু, এরাও পার্শ্বীয় ভাজক টিস্যু। এটার নাম হচ্ছে ইন্টারফেসিকুলার কেম্বিয়াম, এটার নাম হচ্ছে কর্ক কেম্বিয়াম। তাহলে তোমরা এবার আমাকে বলো তো, পার্শ্ব বরাবর বৃদ্ধি মানে কি? ব্যাস বৃদ্ধি। ব্যাস বৃদ্ধি মানে কি? সেকেন্ডারি বৃদ্ধি। আর সেকেন্ডারি বৃদ্ধি মানে এগুলো আসলে কি ভাজক করছে ভাই? সেকেন্ডারি ভাজক টিস্যু, রাইট? তাহলে তোমরা এবার একটা জিনিস শিখছো যে পার্শ্বীয় ভাজক টিস্যু আসলে সেকেন্ডারি ভাজক টিস্যু। কারণ কি?
কারণ এরা সেকেন্ডারি বৃদ্ধি ঘটায়। কি ঘটায় সুই ভাই? সেকেন্ডারি বৃদ্ধি বা ব্যাস বৃদ্ধি ঘটায়। ব্যাস বৃদ্ধির আরেকটা কিন্তু সেকেন্ডারি বৃদ্ধি। ঠিক আছে বন্ধুরা, এই কমপ্লেক্স টপিকটা কি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কিনা? ক্যাম্বিয়ামও ভাজক টিস্যু, হ্যাঁ হ্যাঁ, ক্যাম্বিয়াম হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। বন্ধুরা বলো বলো বলো, বুঝেছো কিনা? এত সুন্দর করে বুঝাইলাম আমি তোমাদের, নিজেরই তো ভালো লাগতেছে। সুবি ভাই, আমার তো মনে হইতেছে আজকে এরা কি বুঝলো, এদের তো ভাইবা নেওয়া উচিত। মাইক্রোফোন অন করে ভাইবা শুরু করে দেবো নাকি? তোমরা কি ভাইবা দিতে চাও? তোমাদের সামনের এক্সামগুলোতে আমি করবো গিফটের, গিফট তো আমরা দেই, আমরা তো ভাইবা নেই, বাট আমরা তোমাদের জন্য গিফটের আগে ভাইবার ব্যবস্থা রাখবো। ভাই এত ইজি। আচ্ছা তার আগে একটা প্রশ্ন, তোমরা শুধু আমাকে ছোট্ট 2-3 শব্দে বলবা, আগে এই চ্যাপ্টারটা পড়ছো, কলেজে এক্সাম দিছো, আজকে চ্যাপ্টারটা পড়লা, পড়ার পর কি তোমার দুনিয়া এদিক থেকে ওদিকে চলে গেছে, না আগের থেকে বেশি বোঝো নাই, নাকি মনে হইতেছে না কিছু বুঝি নাই? বলো, অনেস্ট কনফেশন দাও। উত্তর মেরু দক্ষিণ মেরু হয়েছে কিনা দুনিয়া? আগে পড়ি নাই ভাইয়া, আরে বাপ রে, দীপ্ত কর্মকার কি দারুণ কাজ করছো। আগে পড়িনি বায়োলজি, তাই ভয় লাগে। আল্লাহ, কলেজে এখনো যায় নাই। আচ্ছা এইটা বলো, এগুলো কিন্তু খুব সহজ, এগুলো আমল করতে হয়, রেগুলার প্র্যাকটিস করতে হয়, তাহলে মনে থাকে। সুবি ভাই, আমরা কিন্তু সব পড়ে ফেলছি, হ্যাঁ এগুলো থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসে। তোমাদের কাজ হলো এই শখটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট। একটু আমরা দেখি, বলো তো পার্শ্বীয় ভাজক টিস্যু সেটা কি? গৌণ বৃদ্ধি ঘটায় না? এই যে দেখো তো মিলতেছে কিনা। আর নিবেশিত এবং শীর্ষক ভাজক টিস্যু দুইটাই কি প্রাইমারি বৃদ্ধি ঘটায় না? ঘটায় কিনা? তোমরা এবার বলো তো ভাস্কুলার বান্ডলের ফাঁকে ফাঁকে যে থাকে কিনা পার্শ্বীয় ভাজক টিস্যুগুলা, বৃত্তাকারে যেহেতু থাকে, এটা ঠিক আছে না? আর এই নিবেশিত ভাজক টিস্যু ভাই পাতার মূলে থাকে, মাঝখানে মাঝখানে পর্বসন্ধিতে, এই যে পর্ব মধ্যে ইত্যাদিতে থাকে, এটাও ঠিক আছে কিনা? এটাও শীর্ষে থাকে, এটাও ঠিক আছে। একটা জিনিস মনে রাখবা, শীর্ষক ভাজক টিস্যু হোক আর নিবেশিত ভাজক টিস্যু হোক, ইউজুয়ালি এরা গোলাকার বা লম্বাটে হয়। পার্শ্বীয় ভাজক টিস্যুগুলো কিন্তু সবসময় কিন্তু আয়তাক্ষেত্রাকার, এটা মাথায় রাখবা। কারণ কি আমি তোমাদের বলছি কিন্তু একদিন, যে এই ধরনের টিস্যু যারা পরিধি বরাবর থাকে তারা ইউজুয়ালি এইভাবে থাকে। তাহলে একটা দুইটা তিনটা টিস্যু দিয়ে কিন্তু আমরা অনেকটা জায়গা দখল করতে পারবো। যদি আমরা এখানে গোলাকার টিস্যু সুবিধাই দিতাম, তাহলে দেখেন না কতগুলো টিস্যু দেওয়া লাগতো, তাই না? অনেক দেওয়া লাগতো। তাহলে মনে রাখবা পার্শ্বীয় ভাজক টিস্যুগুলো ইউজুয়ালি আয়তাক্ষেত্রাকার হয়। আর বাকি জিনিসগুলো তোমরা নিজেরাই পড়বা। দেখো গৌণ বৃদ্ধি মানে প্রস্থবৃদ্ধি, এটাও পারবা। আর এগুলো হচ্ছে লম্বায় বাড়ে, এটাও লম্বায় বাড়ে। তাহলে 5টার মধ্যে তোমাদের আমি 3টাই শেখাইছি, 4টা শেখাইছি। এখন তোমরা হচ্ছে সার 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 এইটা শিখবা। ঠিক আছে? এটা পরিস্ফুটনে অংশগ্রহণ করে, এর মানে কি জানো? এটা মানে হচ্ছে উদ্ভিদ যখন ছোট তখন বাড়া শুরু করে, দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি চলে, তাই না? মিছিল যখন শুরু হয় তখনই কি আপনি মিছিলে লোক ছেড়ে দেন সুই ভাই? মিছিলটা আগে শুরু হইতে হবে। তাহলে সবার আগে কিন্তু এই যে শীর্ষস্থ ভাজক টিস্যু থাকে, এটা কিন্তু উদ্ভিদের যখন জন্ম হয়, পরিস্ফুটন হয়, ফুটতে থাকে উদ্ভিদ যখন, তখন এটা তৈরি হয়। উদ্ভিদ যখন বড় হয় তখন কিন্তু কিছু ছাড়া পড়ে, তাই না? তাহলে পরিস্ফুটনে এটা হলে, এটা কি পরিস্ফুটনের সাথে সম্পর্ক আছে? এর পরের ঘটনা, এটাও কিন্তু আরো পরের ঘটনা। উদ্ভিদ প্রস্থ বরাবর কখন বাড়ে? অনেক পরে বাড়ে। সো আমি কিন্তু 5টায় তোমাদের পড়িয়ে দিলাম। আমি গত 5 বছরে ফার্স্ট টাইম এটা পড়াইলাম, কারণ কনসেপ্ট পড়াই আমি বলতাম এটা নিজেরা পড়ে নিও, বুঝছো? 5 বছরে আমি ফার্স্ট টাইম তোমাদের পড়াইলাম এটা। এখন আমরা দেখবো সুই ভাই কোষ বিভাজনের তল অনুসারে। কোষ বিভাজন প্রক্রিয়া ভিন্নতা, হ্যাঁ দেখো, মাছ ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। ওকে, উদাহরণগুলো আমরা একটু পরে পড়বো, আমরা আগে চলে আসি এই 3টা জিনিস আসলে কি জিনিস। এই চ্যাপ্টারটাতে একটু সময় লাগে, ধীরে ধীরে পড়তে হয়। ভাজক টিস্যু কোষ বিভাজন অনুসারে।
বুঝতে পেরেছো? এবার আমরা এইটা দেখব। সুবি ভাই, এখানে কিছু কোষ আছে, যদি এমন হয়, এটা ধরা যায় গোলকের মতো, ঠিক আছে? বিভাজন হচ্ছে, গোলকটা কি বাড়তেছে না? তাহলে বলেন তো আপনি, গোলকটা কি 3 অক্ষ বরাবরে বাড়তেছে কিনা? দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব সব বাড়তেছে কিনা? তাহলে এইটা হচ্ছে 3 তলে বিভাজন হলো না? 3 তলে বিভাজন। বলেন তো এই ধরনের বিভাজনটা ইউজুয়ালি কখন হয়? উদ্ভিদ যখন অঙ্কুরিত ছোট থাকে তখন দ্রুত কিছু কোষ বিভাজন হয়ে একটু বড় হয়ে যায়, তারপর তো এদিক এদিক বৃদ্ধি হয়, তাই? আচ্ছা, এবার আমি আপনাকে কিছু দেখাই। বলেন তো এখানে কিছু কোষ আছে, এটা পাতার কোষ, হ্যাঁ, পাতার কোষ। তাহলে পাতাটাকে কি বলেন তো, প্রস্থ বরাবর বাড়তে হবে এবং এই দিকে বাড়তে হবে না পাতাটাকে, ভাই এদিকে বাড়তে হবে, এদিকে বাড়তে হবে, রাইট? তাহলে কয় তলে বিভাজন হলো? দিস ইজ 2 তলে বিভাজন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আমরা দিই। উদ্ভিদের যদি তুমি একটা প্রস্থচ্ছেদের কথা চিন্তা করো, বুঝছো? এই যে এখানে কিছু কোষ থাকে, বিভাজন করতে 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 এইদিকে যায়, কোষ আছে বিভাজন করতে করতে এইদিকে এদিকে যাচ্ছে, এখানে একটা কোষ বিভাজন করতে করতে দেখছো লম্বা এক তলে বিভাজন হচ্ছে না এদের? কয় তলে বিভাজন হচ্ছে সুই ভাই? এক তলে বিভাজন হচ্ছে না? এক তলে বিভাজন। এখন এই ধরনের ভাজক টিস্যুগুলোকে কি কি বলা হয় আমি একটু দেখি। বলতো এটা যদি এদিকে বাড়ে আর এইদিকে বাড়ে, এটা কি পাতলা হবে না জিনিসটা? পাতলা মানে কিন্তু শুধু ফ্ল্যাট বা প্লেট। কি নাম? প্লেট। তাহলে বলতো এটা কি ভাজক টিস্যু? এটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু। বলতো কোন ভাজক টিস্যুকে প্লেট ভাজক টিস্যু বলে? যে সকল ভাজক টিস্যু 2 তলে বিভাজিত হয়। ঠিক আছে, এইটার দিকে আপনি একটু তাকান সুই ভাই। এটা যখন ছোট ছিল, এদিক 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 সব দিকে বাড়তেছে, তখন এটা কি ধীরে ধীরে বড় হচ্ছে না? তাহলে এটাকে আমরা কি বলবো? দলা বলবো না, পিণ্ড বলবো না, ম্যাস বলবো না, তাহলে এটার নাম হচ্ছে মাস ভাজক টিস্যু। পিন্ডা, মাস ভাজক টিস্যু। তোমরা কি এই জিনিসটা বুঝছো? এবং লাস্টেরটা আমি তোমাদের দেখাই কেমন। এর দিকে তাকাও সবাই। এই যে দেখো আমাদের বুকের যে এইগুলো আছে, পরশুকাগুলো আছে বা রিব, এদের নাম কিছুই ভাই রিব। এই রিবগুলা মেরুদণ্ড থেকে তৈরি হয়, বুঝছো? কোথা থেকে শুরু হয়? মেরুদণ্ড থেকে। এই যে দেখো মেরুদণ্ড থেকে শুরু হয়ে দেখো একদিকে যাচ্ছে না? উপরে গেলে তো স্পেসটা ফিল আপ হয়ে যাইতো, নিচের দিকে বৃদ্ধি হলে এই স্পেসটা ফিল আপ হয়ে যেত। ওরা কিন্তু একদিকে যাচ্ছে। কয় দিকে যাচ্ছে সুই ভাই? একদিকে। তাহলে এক তলে যারা বৃদ্ধি পায়, দৈর্ঘ্য বরাবর শুধু যারা বৃদ্ধি পাবে, একদিকে বৃদ্ধি পাবে, তাদেরকে আমরা এদের নামে নামকরণ করব, রিব ভাজক টিস্যু। কি নাম সুই ভাই? রিব ভাজক টিস্যু। যাও, যাইতে চাও না কেন? যাও, ক্লাস নিবা, আসো। বন্ধুরা, এখন আমরা একটু রিক্যাপ করব। হ্যাঁ, তো গতকালকে থেকে আমরা যা যা পড়লাম 3 ধরনের ক্লাসিফিকেশন রিক্যাপ করব, শুধু একটু মিলিয়ে নেওয়ার ট্রাই করো। প্রথম দিনে আমরা শিখেছি উৎপত্তি অনুসারে। উৎপত্তি মানে একবারে ছোটোর দিকে একটা উদ্ভিদের শীর্ষস্থানে কয়েকটা কোষ থাকে, দেয়ার প্রারম্ভিক বা প্রোমেরিস্টেম। এরপর উদ্ভিদের শীর্ষে এবং মূলে এবং কাণ্ডের শীর্ষে যারা থাকে তাদেরকে আমরা বলেছি প্রাইমারি মেরিস্টেম। প্রাইমারি মেরিস্টেম বলার একটাই কারণ যে এই ভাজক টিস্যুগুলো বা প্রাইমারি ভাজক টিস্যুগুলো প্রাইমারি বা দৈর্ঘ্য বৃদ্ধি করে। ঠিক আছে? সেকেন্ডারি ভাজক টিস্যু আমরা পড়ছি যেগুলা অ্যাকচুয়ালি স্থায়ী টিস্যু, প্রয়োজন অনুসারে তারা বিভাজন করতে পারে। আজকে আমরা ওদেরকেই দেখলাম বিভিন্ন স্থানে অবস্থান অনুযায়ী নামকরণ করেছি।
একটা হলো শীর্ষে যারা থাকে, শীর্ষস্থ ভাজক টিস্যু, শীর্ষে থাকে বলে ওরা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে এবং এই জন্য এরা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, তাই না? অবস্থান অনুসারে প্রথমে শীর্ষস্থ দেখেছি, শীর্ষস্থর পর আমরা দেখেছি নিবেশিত, কিছু ছাড়া পড়ছে বাট স্টিল তারা শীর্ষস্থ ভাজক টিস্যুর মতো দৈর্ঘ্য বৃদ্ধি করে। আর ইন্টারক্যালারি ভাজক টিস্যু পড়েছি, ইন্টারক্যালারি মানে হচ্ছে যারা পরিধি বরাবর থাকে, মানে সেন্ট্রাল অক্ষের একটু দূরে বৃত্তাকারে থাকে, এরা উদ্ভিদের ব্যাস বৃদ্ধি করে, এরা হচ্ছে ব্যাস বৃদ্ধি বা সেকেন্ডারি বৃদ্ধি ঘটায় বলে এরা সেকেন্ডারি ভাজক টিস্যু। এখন আমরা দেখলাম যে এই সকল ভাজক টিস্যুই আছে, এরা কোষ বিভাজন আসলে করে কিভাবে, তখন আবার এদের বিভিন্ন ধরনের নাম হয়। সবতলে করলে মাঝ ভাজক টিস্যু, দুই তলে করলে হচ্ছে প্লেট ভাজক টিস্যু এবং এক তলে করলে হচ্ছে রিব ভাজক টিস্যু। এখন আমরা এগুলার উদাহরণগুলো বই থেকে দেখে দেখে এক্সপ্লেনেশন করে করে পড়বো, ঠিক আছে, যেন মনে থাকে, কারণ পরীক্ষায় আসবে। সো হোয়ার ইজ বুক? এই দেখো বই চলে আসছে। সবার আগে আমি বলি বর্ধিঞ্চু মূল কাণ্ডের মজ্জারশ্মি, ঠিক আছে সুবি ভাই? দেখেন এই যে এইটা বর্ধিঞ্চু মূল এবং কাণ্ডের মজ্জারশ্মি। তো তোমাদের আমি বলি, তোমরা শুধু শুনে রাখো, উদ্ভিদের যখন একটা মূল হয়, তোমরা আমাকে বলো তো, এই যে মূলের শীর্ষটা অনেক সরু না সুবি ভাই, তো সে সবসময় কি এক তলে বিভাজন করে করে আগাইতেছে না? আগাইতেছে কিনা? পরে তো এইটা বৃদ্ধি ঘটে এইদিকে, তাহলে উদ্ভিদের যে মূলটা বাড়তেছে দ্যাট ইজ কল বর্ধিঞ্চু মূল। কি বর্ধিষ্ণু মূল, বর্ধিঞ্চু আর বর্ধিষ্ণু কি শুবে এটা, আরে কিছু একটা মূল, এইটা একটা। দুই নম্বর হচ্ছে মজ্জারশ্মি। কিছুই ভাই মজ্জারশ্মি, আমি আপনাকে একটু বোঝাই। এই যে দেখেন উদ্ভিদের এই মাঝখানটাকে বলা হয় মজ্জা, উদ্ভিদের মাঝখানটাকে কি বলা হয়? মজ্জা। এই মজ্জা থেকে দেখেন না, এখানে যদি আপনি একটা আলোক, একটা বাতি লাগান, একটা একটা যদি মোমবাতি জ্বালান, মোমবাতির আলোক রশ্মিগুলো কি চারপাশে এরকম ছড়িয়ে যাবে না? তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে জিনিসগুলা কিছুক্ষণ আগে আমি দেখাইলাম, এরা এই পাশে বৃদ্ধি পায়, এরা এই পাশে বৃদ্ধি পায়, তাহলে এরা কি মজ্জা বা মাঝখান থেকে বৃদ্ধি পাচ্ছে কিনা, একটা রশ্মির মতো, নাকি এই বলতেছে না আমি এদিক না গিয়ে এই পাশে যাবো? এমন হয়েছে সুই ভাই? ও এদিকে যাচ্ছে, ও এদিকে যাচ্ছে, ও এদিকে যাচ্ছে, আরেকটা থাকলে এদিকে যাবে, আরেকটা থাকলে এদিকে যাবে। সো মাঝখান থেকে রশ্মির মতো, আলোক রশ্মির মতো তারা প্যাটার্নে থাকে বলে এদের নাম হচ্ছে মজ্জা রশ্মি, ঠিক আছে? সো দিজ আর বর্ধিষ্ণু মূল এবং মজ্জা রশ্মি। ডান? আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে প্লেট ভাজক টিস্যু। এটা মনে রাখা খুব সহজ, পাতা এবং পাতা এবং বর্ধিষ্ণু বহিতক। ওকে, পাতা এবং বর্ধিষ্ণু বহিতক। তো পাতা দেখে তোমরা ইজিলি বুঝতে পারতেছো, পাতা হচ্ছে প্লেট ভাজক টিস্যু, মানে এদিক এদিক বাড়বে আর এই পাশে বাড়বে, দুই অক্ষ বরাবর বাড়বে, এটা তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, তোমরা একটা উদ্ভিদের এই যে বহিতক বলছে, একটা বাকলের কথা ভাবো তো। কার কথা শুই ভাই? বাকলের কথা। আপনি এটা ভাবেন তো, বাকলের মতো কিছু একটা। বহিতক বলতে বাইরের ত্বকের কথা বলতেছে। তোমরা আমাকে বলো তো, এই যে শার্টটা আমার বহিতক, টি শার্টটা, আমি যদি এটা খুলি, খুলে যদি আমি মাঝখান দিয়ে পাশে ফাড়ার পরে এটা কি পাতার মতোই তো পাতলা হচ্ছে কিনা সুই ভাই? তাহলে যেই না বহিতক বলছে, বহিতকটাও কিন্তু দেখো পাতার মতো পাতলা, তাহলে এটাও কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ বা দুই অক্ষে বৃদ্ধি পায়। তোমরা কি এই জিনিসটা বুঝছো? পাতা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? ওটাও পাতলা, এটাও পাতলা, তাহলে উদ্ভিদের বহিতকও পাতলা, উদ্ভিদের পাতাও পাতলা। পারবা কি না বলো? দিজ আর প্লেট ভাজক টিস্যু। সুবি ভাই বুঝছে? একজন শুধু বুঝছে, বাকিরা কেউ বোঝেনি, দুই তিনজন বুঝছে। বহিতক বুঝি নাই, এটা তো মুশকিল হয়ে গেল। বহিতক মানে হচ্ছে উদ্ভিদের মাথার ভেতরের ত্বক। বহিতক মানে হচ্ছে বাইরে থাকা ত্বক। তোমাদের আমি ছোট্ট একটা আম গাছের কথা বলি। আম গাছের কথা ভাবো, ছোট্ট একটা আম গাছ হইবে, আম গাছের গাটা দেখছেন সবুজ, ছোট একটা আম গাছ, বাইরে একটা সবুজ। তো আমি যে ব্লেড দিয়ে যদি আম গাছের
মাঝখানে কাণ্ডটা বাদ দিয়ে বাইরের লেয়ারটা যদি তুলি পাতলা হবে না? তাহলে আম গাছের গায়ে স্টিকারের মতো সবুজ চারপাশে থাকে, দ্যাট ইজ কল বহিত্বক। ওকে, বুঝবা তো? বুঝবা, তোমাদের ব্রেন যে ভালো, এই ব্যাচটা মনে হচ্ছে ভালো, বুঝছেন? আগের ব্যাচগুলো খুব খারাপ, পরে যারা আসবে তারা খুব খারাপ, তোমরা খুবই ভালো, তোমরা অল্পতেই বোঝো। নাও মাছ ভাজক টিস্যু, মাছ মানে কি পিণ্ড? তাহলে বলেন তো সব দিকে বৃদ্ধি হয় কিনা এটার? 3 অক্ষ বরাবর। এই যে দেখেন বর্ধনশীল ভ্রূণ, উদ্ভিদ পুচকি থাকে, থাকে না সুই ভাই? এরপর কি একটু বড় হয় না এরকম করে? হয় কি না? তাহলে বলেন তো ভ্রূণ একটা যেটা বাড়তেছে সেটার কি সব তলে বৃদ্ধি হয় কিনা? আবার বলেন রেণুথলি, এটা তো বোঝানো খুব মুশকিল, উদ্ভিদ প্রজনন পড়াইতে পারলে খুব ভালো হইতো। তুমি আপাতত এই দুইটা আর পাতা বহিতক তো পারবাই, এই দুটো মনে রাখো, তাহলে এগুলো মনে রাখা তোমার জন্য সহজ। এই যে রেণুথলি, অ্যান্ডোস্পার্ম বা শস্য টিস্যু, এগুলো এখন বোঝানো খুব মুশকিল, যত সময় চলে আসবে। আরেকটা বাকি রইল মজ্জা, উদ্ভিদের ভেতরটা সব দিক দিয়ে বাড়ে শুইবে, দৈর্ঘ্য বরাবর বাড়ে, প্রস্থ বরাবর বাড়ে, সব দিক দিয়ে বাড়ে। কর্টেক্স মানে উদ্ভিদের সবটাই আর কি। ডান। এবার আমরা আজকে খবর আছে, হ্যাঁ, আজকে কাজ অনুসারে এবার ক্লাসিফিকেশন দেখব। একটা স্টুডেন্ট সব বোঝে, বুঝছো, মূল কাণ্ডের পার্থক্যগুলো বোঝে না, আর এই যে প্রথম 2 পৃষ্ঠায় যে আলোচনাগুলো আছে এগুলো বোঝে না, বাকি সব বোঝে এই চ্যাপ্টারে। তাহলে এখন আমরা যেটা পড়বো সেটার নাম হচ্ছে প্রোটোডার্ম, প্রোকেম্বিয়াম অ্যান্ড গ্রাউন্ড মেরিস্টেম। আচ্ছা, আমি কি বেশি জোরে কথা বলতেছি? আমি যদি আস্তে কথা বলি তোমাদের কি অসুবিধা আছে? আমি ইউজুয়ালি আস্তে পড়াই, তাতে আমার ভালো লাগে, আমি দীর্ঘক্ষণ পড়াইতে পারি, অনেক কথা বলতে পারি। বায়োলজিতে কথা না বললে হয় বলো তো? ম্যাথমেটিক্সে শুধু লাইনের পর লাইন লিখলে তো হয়ে যায়। আচ্ছা, প্যারা নাই ভাইয়া, থ্যাংক ইউ, প্যারা নাই। কে? ঠিক আছে, এইগুলো কি? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে কাজ অনুসারে ক্লাসিফিকেশন 3 ভাগে ভাগ করা হয়: প্রোটোডার্ম, প্রোকেম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। এইটা আমি হচ্ছে ব্রেকের পর তোমাদেরকে শেখাবো, ব্রেকটা আজকে একটু ছোট হবে, এরপর আমি আজকে শেখাবো। আজকে কিন্তু ক্লাসটা বেশ লেন্দি, হ্যাঁ। আমি এতক্ষণ যা পড়াইলাম দ্রুত তোমরা একটু নোটটা সবটা পড়ে ফেলো, এবং সাথে সাথে একটা কাজ করবা, হ্যাঁ, সাথে সাথে একটা কাজ করবা, এই শখটা একটু পড়ার চেষ্টা করবা। তো আমি যখন ব্রেকটা দিব এই জায়গায় কি বলছে, কিসের পর কি গেছে, একটু বোঝার চেষ্টা করো, যদি না বোঝো কোনো সমস্যা নাই, আমি আসতেছি। ওকে, বিশেষ করে এই অঞ্চলটা একটু বোঝার চেষ্টা করবা, এই অঞ্চলটা এখানে কি বলা আছে। আমি জাস্ট ব্রেকের পরে এসে আমি তোমাদের এটা বোঝাচ্ছি। বই খোলো সবাই। 10 মিনিট আজকে আছে, 15 মিনিট না, 10 মিনিট, যাও খানা পিনা করো সবাই।
কি অবস্থা সবার? তোমরা কি পড়ে দেখলা আমি যেটা তোমাদের এখনই হোমওয়ার্ক দিলাম? এখনই যে হোমওয়ার্কটা দিয়েছি তোমরা কি চেক করে দেখছো? পড়ছি বুঝি নাই, ভেরি গুড। পড়ছো বোঝো নাই, ওই বোঝানোটাই আমার কাজ। এখন আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু লাইনে থাকো তোমরা। আমি একটা চিত্র খুঁজতেছি, মানে চিত্রটা যদি তোমাদের আমি দেখাই দিতে পারি তাইলে তোমাদের জন্য সহজ হবে। একটু লাইনে থাকো। প্রোটোডাম প্রোকেম্বিয়াম লোকেশন। আমি একটা ভালো চিত্র তোমাদের জন্য একটু বের করি। আচ্ছা, এই যে এই চিত্রটার আমি একটা সহজ চিত্র তোমাদের দিয়ে দিচ্ছি। ওকে, সেটা হলো ভাজক টিস্যু কাজ অনুসারে। ভাজক টিস্যু, কাজ অনুসারে। ওকে, এই চিত্রটার দিকে একটু খেয়াল করো। ধরা যাক একটা উদ্ভিদের কেবল জাস্ট অঙ্কুরিত হচ্ছে। হ্যাঁ, জাস্ট অঙ্কুরিত হচ্ছে, তখন আমরা একটা জায়গায় গিয়ে প্রস্থচ্ছেদ করলাম। প্রস্থচ্ছেদ করলে আমরা একটা সার্কেল পাবো। আমরা একটা সার্কেল পাবো আর কি। ওকে, তো সার্কেলের এই দিকে কিছু কোষ থাকবে। ছোটবেলার ঘটনা বলতেছি, হ্যাঁ, যখন উদ্ভিদের সবগুলোই ভাজক টিস্যু ছিল। এই ধরনের টিস্যু অ্যান্ড এই ধরনের টিস্যু। তাহলে উদ্ভিদ যখন খুব ছোটবেলায় ছিল তখন সবাই ভাজক টিস্যু ছিল। তাহলে এখানে যাদেরকে দেখতেছো সবাই কি বলতো? এরা সবাই ভাজক টিস্যু। ভাজক টিস্যু, এটা হচ্ছে ভ্রূণের প্রস্থচ্ছেদ, একটা উদ্ভিদের ভ্রূণের প্রস্থচ্ছেদ। এটা একটা ট্রিক, হ্যাঁ, এটা বইয়ে নাই, বাট তুমি যদি এটা ফলো করো তাহলে কিন্তু তোমার ইজিলি সব কিছু মনে থাকবে। দেখো তো, ছোটবেলার সবাই ভাজক টিস্যু, তাহলে বলো তো এই লেয়ার যেটা আছে এরা কি আমাদের ডার্মিস তৈরি করবে না? তাহলে এদেরকে আমরা বলবো প্রোটোডার্ম। নাম দেখে বলো তো এরা কি তৈরি করবে? এরা বাইরের জিনিসটা তৈরি করবে, এপিডার্মিস তৈরি করবে। ওকে, এরপর দেখো এই যে মাঝখানে যে লেয়ারটা আছে এটার নাম হলো গ্রাউন্ড মেরিস্টেম। কি নাম? গ্রাউন্ড মেরিস্টেম। আমি একটু পরে ব্যাখ্যা করছি চিত্র দিয়ে। এই গ্রাউন্ড মেরিস্টেমের কাজ হচ্ছে এরা গ্রাউন্ড টিস্যু তৈরি করবে। গ্রাউন্ড টিস্যু, অনেকে গ্রাউন্ড টিস্যু বোঝো না, তাহলে আমি এখানে লিখে দিই কর্টেক্স মেডুলার অংশগুলা।
কর্টেক্স প্লাস মেডুলা তৈরি করবে, যা যা থাকে সবগুলাই। ঠিক আছে? আর এই যে ভেতরে যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ভেতরে যাদেরকে দেখতে পাচ্ছ, এদের নাম হচ্ছে প্রোকেম্বিয়াম। কি নাম সুই ভাই? এদের নাম হচ্ছে প্রোকেম্বিয়াম। এরা বিভিন্ন জিনিস তৈরি করবে, বাট আমরা একটু লিখে রাখি প্রোকেম্বিয়াম। আলটিমেটলি এরা টার্গেটে থাকে জাইলেম এবং ফ্লোয়েম এবং কেম্বিয়াম তৈরি। কি টার্গেট থাকে সুই ভাই? জাইলেম, ফ্লোয়েম এবং কেম্বিয়াম তৈরি। ঠিক আছে? তো এখন আমি তোমাদের একটা বক্স দেখাই। বলো তো ভ্রূণ অবস্থায় কি, ভ্রূণ অবস্থায় এটা ছিল না? বক্সের মধ্যে দেখো, এটা ছিল বাইরের লেয়ারটা। ভ্রূণ অবস্থায় কি এই লেয়ারটা ছিল না? এই মাঝখানের লেয়ারটা। ভ্রূণ অবস্থায় কি এইটা ছিল না? একবারে ভেতরের লেয়ারটা। তাহলে বলো তো সাদা বক্সে যারা যারা আছে সবাই কি ভাজক টিস্যু কিনা সুই ভাই? সাদা বক্সে যারা যারা আছে সবাই ভাজক টিস্যু। তাহলে সাদা বক্সে যে জিনিসগুলো আছে তারাই পরবর্তীতে বিভিন্ন অংশ তৈরি করে। তাহলে সাদা বক্সের বাইরে যারা আছে সবাই কি স্থায়ী টিস্যু না? নাম দেখে বলো তো তারা কি স্থায়ী টিস্যু না? এরা বাচ্চা, তাদের বাচ্চা। এটা হলো ভ্রূণ অবস্থায় ছিল, সবাই বিভাজনক্ষম ছিল ভ্রূণ অবস্থায়। তারা যা তৈরি করবে ভবিষ্যতে সবাই কি স্থায়ী টিস্যু কিনা সুই ভাই? এ ছিল ভ্রূণ অবস্থায়, এর যারা তৈরি করলো স্থায়ী টিস্যু। তাহলে দেখো গ্রাউন্ড মেরিস্টেম এবং গ্রাউন্ড টিস্যু দুইটা কথা। মেরিস্টেম মানে ভাজক টিস্যু, তাহলে গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে ভ্রূণ অবস্থায় থাকা টিস্যু যার নাম হচ্ছে ভাজক টিস্যু। গ্রাউন্ড টিস্যু হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম থেকে জন্ম নেয়, এটা হচ্ছে স্থায়ী টিস্যু। তোমরা শুধু আমাকে এই অংশটুকু বলো যে হালকা ধারণাটা পাইছো কিনা। বক্সের মধ্যে সবাই হচ্ছে ভ্রূণ অবস্থার। ভ্রূণ অবস্থায় একটা উদ্ভিদকে আমরা প্রস্তুতছেদ করেছি। প্রস্তুতছেদ করার পর আমরা কি পেয়েছি? তিনটা লেয়ার পেয়েছি কেন্দ্র থেকে বাইরের দিকে। প্রোকেম্বিয়াম, মাঝখানে যেটা আছে গ্রাউন্ড মেরিস্টেম এবং বাইরে আছে হচ্ছে প্রোটোডার্মিস বা প্রোটোডার্ম। এগুলা থেকে বিভিন্ন অংশ তৈরি হয়। এই বলো কমেন্ট বক্সে বলো যে এই পর্যন্ত বুঝছো কিনা। বলো এই পর্যন্ত বুঝছো কিনা। ভেরি গুড। এখন আমি তোমাদের ব্যাখ্যা করি। এই জিনিসটাই কি ভবিষ্যতে এমন হয় না? এই জিনিসটাই কি ভবিষ্যতে এরকম হবে না সুই ভাই? সেটা হলো এই যে বাইরে যে লেয়ারটা আছে, এরা কি এই দিয়ে একটা লেয়ার তৈরি করবে না? এটার নাম এপিডার্মিস। দ্রুত আট করি আমরা। এটার নাম কি বলতো? এপিডার্মিস। তাহলে এই ছবিটা ভ্রূণ অবস্থার আর এই ছবিটা হচ্ছে পরিণত অবস্থার, ঠিক না? আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো এই যে মাঝখানের যে লেয়ারটা আছে এদের নাম হচ্ছে প্রোকেম্বিয়াম। এরা জাইলেম ফ্লোয়েম তৈরি করে। এই যে দেখো মাঝখানে এরা জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম। এই যে মাঝখানের এই জায়গাটার নাম কেম্বিয়াম। কেম্বিয়াম, কেম্বিয়াম অ্যান্ড কেম্বিয়াম। তাহলে বলেন তো এই মাঝখানের লেয়ারটায় পরবর্তীতে এসে জাইলেম ফ্লোয়েম কেম্বিয়াম, জাইলেম ফ্লোয়েম কেম্বিয়াম এবং জাইলেম ফ্লোয়েম কেম্বিয়াম তৈরি করলো কিনা সুই ভাই? তাইলে এবার বলেন তো আজকে যেটা প্রোটোডার্ম ভাজক টিস্যু, ভবিষ্যতে সেটার নাম হচ্ছে এপিডার্মিস স্থায়ী টিস্যু। আজকে যেটার নাম হচ্ছে প্রোকেম্বিয়াম নামক ভাজক টিস্যু, ভবিষ্যতে সেইটা জাইলেম ফ্লোয়েম কেম্বিয়াম নামক স্থায়ী টিস্যু। ঠিক না? তাহলে এই যে বেশি যে লাল অংশটা ছিল এই লাল অংশটা বাকিটা কভার করে দিবে। লাল অংশটা কি করে? বাকি অংশটা কভার করে দিবে। উদ্ভিদের প্রস্থচ্ছেদ করলে তো তোমরা এই লাল অংশটাই বেশি পাও, তাই না? যেটার নাম কর্টেক্স। এরপর এই যে এখানে একটা লেয়ার থাকে এটার নাম এন্ডোডার্মিস। তারপর আরেকটা লেয়ার থাকে এটার নাম হচ্ছে পেরিসাইকেল। মজ্জা থাকে, মজ্জারসি ইত্যাদি ইত্যাদি থাকে। তাহলে বলো এই লাল অংশটা কি তাহলে বাকি অংশটা ফিল আপ করলো? তাহলে আজকে যেটা লাল অংশ তার নাম হলো গ্রাউন্ড মেরিস্টেম। এটা যখন ভবিষ্যতে বিভিন্ন ধরনের টিস্যু তৈরি করবে তখন তার নাম হচ্ছে গ্রাউন্ড টিস্যু। লালটার নাম কি সুই ভাই? গ্রাউন্ড টিস্যু। এটার নাম কি? জাইলেম ফ্লোয়েম অ্যান্ড কেম্বিয়াম, তাই না? জাইলেম ফ্লোয়েম অ্যান্ড কেম্বিয়াম, ঠিক না? তাহলে আমরা এখন একটা জিনিস দেখি। দেখেন প্রোটোডার্মটা ভবিষ্যতে তৈরি করলে এপিডার্মিস, তাহলে মিলছে কিনা এই জায়গাটা দেখেন। তাহলে এটা হচ্ছে ভাজক টিস্যু, বক্সের মধ্যে ভাজক টিস্যু। তাহলে এটা হচ্ছে ভাজক। তাহলে এইটা কি? স্থায়ী টিস্যু। আবার দেখো
মাঝখানেরটার নাম হলো প্রোকেম্বিয়াম। তাহলে প্রোকেম্বিয়ামটা ছোটবেলায় ছিল ভাজক টিস্যু, প্রোকেম্বিয়ামটা পরে এই যে জাইলাম ফ্লোয়েম কেম্বিয়াম তৈরি করলো, জাইলাম ফ্লোয়েম কেম্বিয়াম তৈরি করলো, এগুলো হচ্ছে স্থায়ী টিস্যু, তাই না সুই ভাই? ঠিক কিনা? আবার বলো তো, এই যে এই লেয়ারটার নাম আজকে ছিল গ্রাউন্ড টিস্যু, ছোটবেলায় ভাজক টিস্যু, ভবিষ্যতে এরা এই যে এই জিনিসগুলো তৈরি করে, এগুলোর নাম হচ্ছে কর্টেক্স মেডুলা ইত্যাদি ইত্যাদি, তাহলে এরা হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে বলো তো গ্রাউন্ড মেরিস্টেমের কাজ কি? গ্রাউন্ড টিস্যু তৈরি করা, এগুলো তৈরি করা। আবার বলো তো প্রোটোডার্মের কাজ কি? ভবিষ্যতে এগুলো তৈরি করা। বলো তো আজকের প্রোকেম্বিয়ামের কাজ কি? ভবিষ্যতে এগুলো তৈরি করা। তোমরা কি বুঝছো এবার যে এই ভাজক টিস্যুগুলোর কাজ কি? মনে থাকবে এবার? আমরা যখন আরও পড়বো, আরও ডিটেল পড়তে থাকবো, তখন এগুলো ধীরে ধীরে কিন্তু খুব সহজ পানি ভাত মনে হবে। বাট এই চিত্রের সাথে ভবিষ্যতে একটা উদ্ভিদের ভেতরে কেমন হবে মিলাইতে পারছো কিনা বলো, একযোগে বলো বুঝছি। তোমাদের কি সেই ডিগ্রিটার কথা মনে আছে? নামের শেষে কি দিবা তোমরা? বায়োলজিতে আমি যা জানি তা কেউ জানে না, মনে নাই? তোমাদের একটা ডিগ্রি দিছিলাম আমি, 9-10-এও তো এগুলোই ছিল, তাই না সুই ভাই? ওকে, ভেরি গুড। এখন আমরা যে জিনিসটা দেখবো, সুই ভাই বইয়ে যাবো, বইয়ে গিয়ে দেখি আমরা ম্যাচ করতে পারি কিনা। দেখেন তো, দেখো তো তোমরা ম্যাচ করতে পারছো কিনা। প্রোকেম্বিয়াম থেকে জাইলাম ফ্লোয়েম কেম্বিয়াম তৈরি হয়, প্রোটোডার্ম থেকে এপিডার্মিস তৈরি হয়। মূলের এপিডার্মিসকে এপিব্লেমা বলে। এপিডার্মিস এপিব্লেমা একই জিনিস, শুধু মূলের ক্ষেত্রে এপিডার্মিসটাকে আমরা এপিব্লেমা বলি, পরে শেখাবো কেন বলে। গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড মেরিস্টেম থেকে অ্যাকচুয়ালি উদ্ভিদের কি তৈরি হয়? গ্রাউন্ড টিস্যু, হ্যাঁ, বা ভিত্তি টিস্যু তৈরি হয়। যেমন গ্রাউন্ড টিস্যুর বাংলা কিন্তু ভিত্তি টিস্যু, গ্রাউন্ড মানে ভিত্তি, বিল্ডিংয়ের ভিত্তি। তো গ্রাউন্ড মেরিস্টেম থেকে ভিত্তি টিস্যু তৈরি হয় বা গ্রাউন্ড টিস্যু তৈরি হয়, যারা এই যে কর্ডেক্স, মজ্জারসি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নাম ধারণ করে। সো আমরা এই জিনিসটা বুঝছি, আমাদের এমসিকিউ 100% ডান। এখন আমরা এই শখটা পড়াশোনা করবো সুইভাই, এই শখটা, ঠিক আছে? এখন আমি তোমাদের যেটা শেখাবো সেটা হলো এই অংশ, এই অংশটা আমি বোঝাবো, ওরা কিন্তু এই অংশগুলো বুঝবে পরে। তাহলে এই অংশগুলোতে আমাদের ক্যাসাল করার দরকার নেই, এগুলো এমনি বুঝে ফেলবে তারা। আমাদের দরকার হচ্ছে এই জায়গায়, কারণ এখান থেকে প্রশ্ন আসে, প্রোকেম্বিয়াম, রেসিডুয়াল প্রোকেম্বিয়াম, সেকেন্ডারি, প্রাইমারি, জাইলেম ফ্লোয়েম তারা বোঝে না। তাহলে এখন আমি তাদেরকে একটু শেখাই। তোমরা বলো তো প্রোকেম প্রোকেম্বিয়াম এইটা ভাজক টিস্যু নাকি স্থায়ী টিস্যু? বলো, কেমনে বুঝলেন প্রোকেম্বিয়াম? প্রো দেখেই বোঝা যাচ্ছে এটা ছোটবেলায় ছিল। বলো তো এটা ভাজক টিস্যু না বন্ধুরা? আচ্ছা, ভাজক টিস্যু। এখন দেখো তো, আমি একটা অঙ্ক শেখাই তোমাদের। ধরা যাক প্রোকেম্বিয়ামে 100টা সেল আছে, মিলে একটা টিস্যু, ঠিক আছে? 100টা কোষ মিলে একটা টিস্যু। তোমরা আমাকে বলো তো এই প্রোকেম্বিয়ামের 40টা, এই প্রোকেম্বিয়ামটা একটা উদ্ভিদ যখন তৈরি হচ্ছিল তখন 40টা মিলে জাইলেম তৈরি করছে, এর বাকি আরো 40টা কোষ মিলে ওই উদ্ভিদটার ফ্লোয়েম টিস্যু তৈরি করছে, তাই না? ছোটবেলায় তো প্রোকেম্বিয়াম থাকে, তাই না সুই ভাই? তো ছোটবেলা থেকে যখন বড় হচ্ছিল তখন তো উদ্ভিদের জাইলেম ফ্লোয়েম, জল ফুড পরিবহনের টিস্যু লাগবে। তো প্রোকেম্বিয়ামের 100টা কোষ আছে, 40টা করছে জাইলেম এবং 40টা করছে ফ্লোয়েম, বাকি এখনো কয়টা রইলো সুই ভাই? 20টা না? এখনো 20টা আছে না? তাহলে এটা কি কি আমরা বলতে পারি না রেসিডুয়াল? রেসিডুয়াল মানে কি? অবশিষ্ট। রেসিডুয়াল প্রোকেম্বিয়াম বলতে পারি কিনা সুই ভাই? তাহলে বলো তো এই জিনিসটা কি থেকে যায় না ভবিষ্যতের জন্য? কেম্বিয়াম, তাহলে এটা ভবিষ্যতের জন্য থেকে যায়। বলো তো কেন ভবিষ্যতের জন্য থেকে যায়? উদ্ভিদটা আরো বড় হবে কিনা সুই ভাই? উদ্ভিদের আরো ফ্লোয়েমের দরকার পড়বে কিনা? উদ্ভিদের উদ্ভিদ আরো বড় হবে, উদ্ভিদের আরো জাইলেমের দরকার পড়বে কিনা? তখন এই যে রেসিডুয়াল প্রোকেম্বিয়ামটা আবার জাইলেম তৈরি করবে, এই অবশিষ্ট অংশটা আবার ভবিষ্যতে ফ্লোয়েম তৈরি করবে।
এবার বুঝছেন কিছু? এই যে উদ্ভিদের ভেতরে আমরা এরকম একটা ছবি দেখি না সুই ভাই, এদিকটা জাইলেম এদিকটা ফ্লোয়েম, মাঝখানে এই জায়গাটার নাম হলো ক্যাম্বিয়াম, দেখি না আমরা? আপনি কি জানেন এইটাই সেই অবশিষ্ট এই যে বিষটা আছে না, এই বিষটা, যে ভবিষ্যতে যদি আমার আরো জাইলেম লাগে, ভবিষ্যতে যদি আমার আরো ফ্লোয়েম লাগে, এই ক্যাম্বিয়াম কোষগুলো আরো দিতে পারে। তাহলে এই ক্যাম্বিয়ামটাই কি সেই অবশিষ্ট ক্যাম্বিয়াম না? ওই বিষটা ক্যাম্বিয়াম না? ক্যাম্বিয়াম কিনা সুই ভাই? তো এই ক্যাম্বিয়ামটাকে কিন্তু আমরা বলি ভাস্কুলার ক্যাম্বিয়াম। বলেন তো কেন ভাস্কুলার ক্যাম্বিয়াম বলে সুই ভাই? কেন বলে ভাস্কুলার ক্যাম্বিয়াম বলেন তো? কারণ এরা অবশিষ্ট থেকে যায়, এরা ভাস্কুলার টিস্যু তৈরি করে। জাইলেম ফ্লোয়েম তো ভাস্কুলার টিস্যু। এই বন্ধুরা বুঝছো কিনা বলো তো? এই যে ছকটা আমি দেখালাম, এই ছকের কিন্তু কাজ শেষ হয় নাই। বলো তোমরা বুঝছো কিনা? প্রোক্যাম্বিয়াম হচ্ছে উদ্ভিদের ভ্রূণ দশার 100টা কোষ ধরা যাক। 40টা উদ্ভিদটা যখন ভ্রূণ থেকে একটু বড় হচ্ছিল, 40টা জাইলেম এবং 40টা গিয়ে ফ্লোয়েম বানাইছে, এখনো 20টা আছে। সবাই কমেন্ট করো যে সবাই বুঝছে। যে 20টা থাকলো এগুলোকে আমরা বলবো অবশিষ্ট প্রোক্যাম্বিয়াম, এরা থেকে যায় ভবিষ্যতের জন্য, তাই না? ওই জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে। তো এই অবশিষ্ট প্রোক্যাম্বিয়ামটাকে আমরা কি বললাম সুই ভাই? ভাস্কুলার ক্যাম্বিয়াম। একই কথা না? তাহলে তোমরা আজকে আমাকে বলো তো, এই যে এই টিস্যুটা এগুলো তৈরি করলো, আর এই জাইলেম ফ্লোয়েম কে তৈরি করছে? প্রথমেই তৈরি করছে না সুই ভাই? তাহলে আমরা বলতে পারি না এগুলো প্রথম জাইলেম বা প্রাইমারি জাইলেম? পারি কিনা? এটা প্রথম ফ্লোয়েম, তার মানে এটা হলো প্রাইমারি ফ্লোয়েম। ভবিষ্যতে যেহেতু তৈরি হলো দরকারের জন্য, তাহলে এই জাইলেমটার নাম কি? সেকেন্ডারি জাইলেম না সুই ভাই? সেকেন্ডে তৈরি হলো, পরে তৈরি হলো, দ্বিতীয়বার তৈরি হলো, ভবিষ্যতে তৈরি হলো, তাহলে এটার নাম হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম। সেকেন্ডারি ফ্লোয়েম। তাহলে তোমরা আজকে আমাকে প্রশ্নের উত্তর দাও, প্রাইমারি ফ্লোয়েম কখন তৈরি হয়? উদ্ভিদ যখন জন্ম নেয় তখন। প্রাইমারি ফ্লোয়েম কে তৈরি করে? প্রোক্যাম্বিয়াম, তাই না? তাহলে ভবিষ্যতে আমরা যত জাইলেম ফ্লোয়েম তৈরি করব সবগুলোর নাম কিছুই ভাই সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম। সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম কোথা থেকে তৈরি হয়? অবশিষ্ট রেসিডুয়াল প্রোক্যাম্বিয়াম, যাদের আরেক নাম হলো ভাস্কুলার ক্যাম্বিয়াম, সেখান থেকে তৈরি হয়। ঠিক আছে? এই যে অবশিষ্ট, এই যে এটার নামই হচ্ছে অবশিষ্ট ক্যাম্বিয়াম বা রেসিডুয়াল প্রোক্যাম্বিয়াম। কিন্তু ভাস্কুলার টিস্যুর মাঝখানে থাকে, এই জন্য এদের নাম ভাস্কুলার ক্যাম্বিয়ামও আমরা বলতে পারি। তোমরা কি আজকে এই জিনিসটা বুঝছো? বলো, তোমরা যে কিছু না শখ পড়ছো তখন কিছু বোঝো না, এখন বুঝছো কিনা? কোনো কিছু বোঝার মধ্যে একটা আলাদা মজা আছে না সুবি? এই শোনো না, আমি কিন্তু খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, পড়ালেখার প্রতি আমার তেমন একটা ঝোঁক ছিল না। এই জন্য আমার ম্যাথমেটিক্সে 10, 12, 5, 7, 2, 4 আসতো প্রাইমারিতে। ম্যাথে আমি খুব খারাপ ছিলাম, আর পাটিগণিত আমার খুব একটা পছন্দ ছিল না। তো তো যেটা হইলো, ক্লাস 6-এ উঠে আমি যে স্কুলে ভর্তি হলাম, সেই স্কুলে এক টিচার নাম ছিল নুরুন নবী স্যার। খুব পিড়াইতো ছবি ভাই, পাতলা বাঁশের কঞ্চি না ব্যাত ছিল, বুঝছেন? বাঁশ দিয়ে তৈরি ব্যাত। সব সব করে পিটাইতো, গায়ের মতো দাগ থাকতো। তোমরা তো জানো, তোমাদের বাপ মারা এই গল্প করে না, এই যে আগে টিচাররা পিটাইতো। তো উনি স্কুলে একদিন হচ্ছে ক্লাস পড়া দিছে হচ্ছে উপপাদ্য পড়া দিছে। তো গ্রামের স্কুলগুলোতে উপপাদ্য কিন্তু বোঝায় টিচাররা, কিন্তু উপপাদ্যগুলো কীভাবে মনে রাখতে হবে একটু এইভাবে ফলো করো তাহলে মনে থাকবে। তা আমি কখনো উপপাদ্য মনে রাখতে পারতাম না। আমার কিন্তু এসএসসিতে ম্যাথে খারাপ হয় এই জন্য, এসএসসিতে আমার এই জন্য খারাপ হয়েছিল, বুঝছেন? ইন্টারমিডিয়েটে গিয়ে কিন্তু ম্যাথে আমি খুবই ভালো করছি, খুবই ভালো মানে খুবই ভালো করছি। কিন্তু ওই যে এসএসসিতে আমার হায়ার ম্যাথ ছিল না, কৃষি শিক্ষা ছিল, যে কারণে আমি পরে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে পড়ার প্রিপারেশনের সাহস পাইনি। তো ক্লাস 6-এ একটা ঘটনা ঘটছে। নুরুন নবী স্যার ক্লাসের মধ্যে পড়া দিয়েছে, পরের দিন আমি এটা মুখস্থ করে আসছি। ছোট্ট 7 লাইন না 5 লাইনের একটা উপপাদ্য মুখস্থ করে আসছে। ক্লাসের কেউ মুখস্থ পড়া দিতে পারেনি, জানো? শুধু আমি পারছিলাম। আমার সামনে আমার বন্ধুগুলারে যে পিডুনটা পিডাইছে, গরুর মতো, সেই দিন আমি বুঝছি পড়ালেখা করলে পিডুনি খাওয়া থেকে রক্ষা পাওয়া যায়।
তো কয়েকদিন পিটুনি থেকে রক্ষা পাওয়ার জন্য একটু পড়ালেখা করলাম। একটা সময় গিয়ে আমি দেখলাম পড়ালেখা করলে সম্মান পাওয়া যায়, তখন গিয়ে আরেকটু পড়াশোনা শুরু করছি। আবার ক্লাস 9-এ উঠে বায়োলজির আমাদের এক ভাই ছিল গ্রামের, উনি রংপুরে পুলিশ লাইন থেকে ভর্তি হয়েছে। ক্লাস 9-এ উঠে উনি ভর্তি হয়েছে হচ্ছে এতে ক্যান পাবলিকে। তো উনি ক্লাস 10-এর, আমি তখন 9-এ গ্রামে পড়ি। তো উনি গ্রামে আসছে, আসার সময় বায়োলজি একটা খাতা নিয়ে আসছে, আইনা আমাদের দেখাইতেছে, দেখো আমরা কেমনে পড়ি। যে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের টানে, আছে না সই ভাই, ভেক্টর রাশিগুলো মনে রাখার সূত্র, তোমরা তো পড়ছো সবাই। তারপর হচ্ছে কে না কে মেঘ ঘাইবার এলো যেন ফিরে পাবে হাই, কুলাঙ্গার হাজিয়াজি পিটাবে আমায়, এই ধরনের ছন্দ ট্রিক দিয়ে কি সুন্দর করে উনি খাতা বানাইছে। আমি পুরো অবাক হয়ে গেলাম, ছন্দ দিয়ে পড়া যায়, গল্প দিয়ে পড়া যায়, ট্রিক দিয়ে পড়া যায়। এমন মজা আমি পাইলাম। আমি করলাম কি, বায়োলজির ফার্স্ট টু লাস্ট সব ছন্দ বানাইছে। সব যে মনে আছে তা না, ছন্দ বানানো শুরু করলাম এবং একটা খাতা বানাইলাম। জাস্ট মনে হইলো যে ওনার মতো আমি একটা খাতা বানাবো। পড়ালেখায় মজা পেয়ে গেলাম। জাস্ট একটা ডিফারেন্ট একটা ফিল পাওয়া শুরু করলাম। এই যে তখন থেকে আমার লাইফে একটা চেঞ্জ শুরু করলো। আমি খুব ভালো স্টুডেন্ট না, আমার আইকিউ খুব ভালো তা কিন্তু না, কিন্তু এই যে কয়েকটা সময়, একটা হচ্ছে মায়ের খাওয়া লাগে না পড়ালেখা করলে, 2 নম্বর হচ্ছে পড়ালেখা করলে সম্মান আছে, এবং পড়ালেখা করলে ফান আছে কোনো কিছু বুঝতে পারলে, তাই না? যেমন তোমরা কি কখনো রচনা মুখস্থ করছো, বাংলা রচনা, ওয়ার্ড বাই ওয়ার্ড? 2 মিনিট 3 মিনিটের মধ্যে আমি পুরো কম্পিউটার রচনা বইলা ফেলতাম। মানে আমি শুধু একটাই পারতাম, বুঝছো? আমাদের টিচার প্রত্যেকদিন এসে ওইটাই পড়া দিত, বলতেছে এটা পরীক্ষায় আসবে। এমন পড়লাম আমি ওইটা, মানে প্রত্যেকদিন খালি আমি ওইটাই পড়ি, বাংলা বই খুলে খালি কম্পিউটার রচনাটা পড়ি। পড়ে একেবারে প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত মুখস্থ করে ফেলছিলাম। না, ব্যাপারটা এমন না যে আমি তোমাদের থেকে ভালো ছিলাম, বুঝছো? তোমাদের থেকে ভালো ছিলাম ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হচ্ছে যে আমার লাইফ চেঞ্জিং মোমেন্ট ছিল এই ছোট ছোট জিনিসগুলো। পরীক্ষায় এটা আসছিল, এসএসসিতে লিখে আসছি খুব আরাম করে। তো তখন মনে হয়েছে যে পড়ালেখা করলেও পরীক্ষায় গিয়ে ভালো লিখে আসা যায়। এই জন্য ইন্টারমিডিয়েটে ভালোই পড়াশোনা করছি, মানে যখন পড়াশোনা তখন খুব পড়ছি, যখন ফান করা তখন খুব ফান করছি। সো এই যে আজকে যারা এই জিনিসটা দেখলা, প্রাইমারি ফ্লোয়েম, সেকেন্ডারি ফ্লোয়েম, প্রোকেম্বিয়াম, কেম্বিয়াম, তোমরা অনেকেই জানতা না যে কেম্বিয়াম শব্দের অর্থ হলো যে টিস্যুগুলা বিভাজন করতে পারে, চেঞ্জ হইতে পারে, দরকারে অন্য কোষ তৈরি করতে পারে, তাদেরকে কেম্বিয়াম বলে। কেম্বিয়াম মানেই হলো চেঞ্জ হওয়ার ক্ষমতা। এই ছোট্ট জিনিসগুলো কি আমাদেরকে চেঞ্জ করে দেয় না সুবি? দেয় কি না? তো তোমরা যখন পড়াশোনা করো সবসময় কিন্তু আমি এইটাই ভাবি, বুঝছো, যে আমি তো এই জিনিসগুলো ফেস করে আসছি, আমি তো নিজে বুঝি নাই। তাহলে এই জন্য আমি একেবারে লোয়ার, মানে যতটুকু নিচে নামা যায় ততটুকু নিচে নেমে তোমাদের পড়াই। আর যদি আমি তোমাদের 30% এখান থেকে স্কিপ করি, আমি কিন্তু 2 দিন 3 দিনের মধ্যে চ্যাপ্টার শেষ করে দিতে পারতাম। ওকে? তো পড়াশোনা করবা যেন ফান পাও। এখন প্রশ্ন আমি তোমাদের করব, সেটা হলো, বলো তো, এখানেও কেম্বিয়ামের কথা বলা, প্রোকেম্বিয়ামের কথা বলা, এখানে রেসিডুয়াল কেম্বিয়ামের কথা বলা, তাহলে এবার তোমরা আমাকে বলো তো, কর্ক কেম্বিয়াম কেন প্রোকেম্বিয়াম থেকে আসেনি? বলো তো। এইটা উত্তর দাও তো। প্রোকেম্বিয়াম থেকেই কেম্বিয়ামগুলো আসে, রেসিডুয়াল কেম্বিয়াম আসুক আর হচ্ছে ভাস্কুলার কেম্বিয়াম আসুক, বাট কর্ক কেম্বিয়াম যে শব্দটা আমরা নাম শুনলাম, এইটা কেন এদের আন্ডারে না অন্য জায়গায় আলোচনায় আছে? এনিওয়ান? আজকের ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে, কারণ পরের দিনে আমি তোমাদের এপিডার্মিস পড়াবো, তারপর দিন গ্রাউন্ড টিস্যু পড়াবো, পড়া শেষ, চ্যাপ্টার শেষ। বুঝতে পেরেছো? তোমরা শুধু আমাকে এইটা বলো যে এখানেও তো কেম্বিয়াম কথাটা আছে, তাহলে কেন এইটা প্রোকেম্বিয়াম থেকে আসলো না? তোমাদের কি আগের এই চিত্রটার কথা মনে আছে? তোমাদের যখন আমি পড়াইতেছিলাম তখন কিন্তু আমি বলছিলাম না, এই যে এখানকার টিস্যুগুলোকে বলা হয় কর্ক টিস্যু। সুবি ভাই, এগুলোকে বলা হচ্ছে কর্ক টিস্যু। তাহলে এর নিচে যেগুলো ছিল সেগুলো কর্ক কেম্বিয়াম ছিল না? বলো তো তোমরা। এগুলো ছিল কর্ক টিস্যু, এগুলোর নাম ছিল কর্ক কেম্বিয়াম, ঠিক না?
তাহলে তোমরা একটু চেহারা দেখে বলো তো, অ্যাকর্ডিং টু এই চিত্র, এই চিত্র, এই জিনিসগুলো কোথাকার টিস্যু? এগুলো কি গ্রাউন্ড টিস্যু না? কিংবা এগুলো কি গ্রাউন্ড মেরিস্টেমের না? বলো তো। এই যে একজন বলছে দীপ্ত কর্মকার, ওইটা গ্রাউন্ড থেকে আসছে। তাহলে দেখছো ক্যাম্বিয়াম শব্দটা থাকা সত্ত্বেও প্রো ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম, রেসিডুয়াল ক্যাম্বিয়ামের সে চাচাতো ভাই না, কেউ না, সে দূরের আত্মীয়। কর ক্যাম্বিয়াম অ্যাকচুয়ালি এই যে পিঙ্ক কালারের, বুঝতে পারছো, এই অঞ্চলটাতে থাকে। তাহলে পিঙ্ক কালারগুলো কোথেকে আসছে? পিঙ্ক কালার থেকে আসছে। তাহলে গ্রাউন্ড মেরিস্টেম থেকে অ্যাকচুয়ালি কর ক্যাম্বিয়াম আসছে। এবার ছবিটাই দেখো, ছবিটাই দেখো, এই যে দেখো কর্ক ক্যাম্বিয়াম, কর্ক, এটা কোথেকে আসছে? দেখছো গ্রাউন্ড মেরিস্টেম থেকে আসছে। তাহলে ওই যে চিত্রটা আমি দিলাম, এই চিত্রটা যে তোমাকে কতভাবে সাহায্য করবে, এই চিত্রটা নিয়ে তোমার আরো পড়া উচিত, আরো বেশিক্ষণ করে পড়া উচিত। লোকেশন দেখবা কোনটা আমি কোথায় দিছি, কিভাবে দিছি। বলো পারবা কিনা? সুই ভাই মাইক্রোফোন অন করে দেন। এই ফেসবুকে যারা আছো প্রশ্ন করতে চাইলে অবশ্যই অবশ্যই এখন ওয়েব অ্যাপে চলে আসো দ্রুত, আনলিমিটেড প্রশ্ন। পাপ মোচন, ক্লাসে যা বোঝো নাই এখানে প্রশ্ন করতে পারবা। মাইক্রোফোন অন হয়েছে ভাই? ইয়া করেন, জুম জুম আউট করেন একটু। হ্যাঁ মাইক্রোফোন অন হয়েছে, বলো। ভাই আদাব। একজন একটা প্রশ্ন করছে, একটু এটা নিয়ে কথা বলে তারপর তুমি কথা বলো। বলছে হচ্ছে ভাই ইন্টারফেসিকুলার, সুই আর একটু জুম করেন না, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়ামকে ইন্টারভাস্কুলার ক্যাম্বিয়াম বলা যাবে কিনা? না, যেটা বইয়ে বলা নাই, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত না, সেই কথাগুলো আমরা চেষ্টা করব বলবো না। যেহেতু তুমি ইন্টারফেসিকুলার বুঝাই ফেলছো, তাহলে ওটা ইন্টারভাস্কুলার কথা বলার ট্রাই করার দরকার নেই, তাই না? গতকালকে আমি হচ্ছে ওয়ান শট ক্লাস নিচ্ছিলাম, গ্লুকোজ তৈরির প্রক্রিয়া, গ্লুকোজেনেসিস বলে কিছু নাই, বুঝছো? গ্লুকোজ বরং যেখান থেকে আসে, যেমন গ্লাইকোজেন থেকে আসলে গ্লাইকোজেনের নাম অনুসারে প্রসেসের নাম হয় গ্লাইকোজেনোলাইসিস। যারা বোঝো নাই তারা বোঝো নাই, প্রশ্ন করো, প্রশ্ন করো। ভাইয়া ভাইয়া গ্রাউন্ড টিস্যুর এখানে যে ভাইয়া ওই স্লাইডটাতে ভাইয়া এখানে ভাইয়া বইয়ের যে পেজটা আছে ওখানে ভাইয়া গ্রাউন্ড টিস্যু থেকে ভাইয়া কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এবং প্যারেনকাইমা একটা লিখে আছে ভাইয়া, ওই টিস্যুগুলো ভাইয়া এখানে কিভাবে আসে? আচ্ছা, আমি বুঝতে পারছি তোমার প্রশ্নটা। দেখো এখানে এগুলো হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম, হ্যাঁ। এগুলোই পরবর্তীতে উদ্ভিদ যখন বড় হয়ে যায় তখন এই যে এখানকার পিঙ্ক কালারগুলো, এটা তো বুঝছো নাকি? এই পিঙ্ক ইকুয়াল এই পিঙ্ক, রাইট? জি ভাইয়া। আচ্ছা, তো এই যে এই কোষগুলো কি স্থায়ী কোষ না? বলো তো, চিন্তা করে বলো তো, বড় হয়ে গেছে, এগুলো স্থায়ী কোষ কিনা? জি ভাইয়া। ওই পাশের পিঙ্কটা ভাজক কোষ, এই পাশের পিঙ্কটা হচ্ছে স্থায়ী কোষ। এখন প্রশ্ন হলো, এই স্থায়ী কোষগুলোর মধ্যে যারা খুব শক্ত তাদের নাম হচ্ছে স্ক্লেরেনকাইমা, যারা খুব শক্ত। যারা একটু রাবারি, মানে শক্ত কিন্তু খুব শক্ত না, তাদের নাম হচ্ছে কোলেনকাইমা। আর যারা ভাজক টিস্যুর, কোলেনকাইমা। যারা ভাজক টিস্যুর মতোই প্রায়, তাদেরকে বলা হয় প্যারেনকাইমা। তাহলে এগুলো যদি স্থায়ী টিস্যু, এরা অনেক ধরনের আকার আকৃতি হতে পারে না? কেউ শক্ত কেউ নরম হতে পারে কিনা? যেহেতু এরা স্থায়ী টিস্যু, জি ভাইয়া। তখন এদের নামগুলো আবার আলাদা আলাদা হয়ে যায়, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, বুঝছো? তুমি শুধু মনে রাখো যে এগুলো স্থায়ী টিস্যু, এগুলোর ক্লাসিফিকেশন। 9-10 তো ভাইয়া বলো। আমরা যখন পড়ছিলাম ভাইয়া আমাদেরকে ভাইয়া আগের গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড টিস্যু এগুলো ভাইয়া পড়ানো হয়নি, তখন ভাইয়া আমাদের যে চ্যাপ্টারটা ছিল ডিরেক্ট ভাইয়া কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা ভাইয়া এগুলো পড়ানো হয়েছিল। এই জন্য ভাইয়া জিজ্ঞেস করতেছিলাম ভাইয়া এগুলা থেকে ভাইয়া এটা কিভাবে আসে? ও আচ্ছা, প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমি তোমাকে বলি একটা জিনিস মনে রাখো, এটা মা, এগুলো হচ্ছে সন্তান। এখন প্রশ্ন হচ্ছে এখানে ভালো সন্তান, খারাপ সন্তান, পুলিশ সন্তান, চোর সন্তান, ডাকাত সন্তান আছে। তো এগুলো হচ্ছে আচরণের ভিত্তিতে আলাদা আলাদা নাম করা হয় স্থায়ী টিস্যুগুলোকে। তো এটা কিন্তু আজকের টপিক না, পরের দিন যখন আমি পড়াবো তখন বুঝবা যে আচ্ছা স্থায়ী টিস্যুগুলাই বিভিন্ন সময় বিভিন্ন নাম নেয়। তখন এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, একদমই চিন্তার কিছু নাই। আমি কি বোঝাইতে পারছি? জি ভাইয়া।
ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেন প্লিজ। এই কলেজের নাম বলবা একটু, কোথা থেকে বলতেছো, কোন জেলা থেকে বলতেছো? প্লিজ নেক্সট কোশ্চেন। আজকে কাউরে কোনো প্রশ্ন নাই? ওয়ালাইকুম সালাম, তোমার নাম কি, কোন কলেজ? আরে আমাদের 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 পাশে তো, আমরা ধানমন্ডি লেকে, ধানমন্ডিতে পাশে। ওকে, আচ্ছা, ঠিক আছে, ভালো প্রশ্ন করছো। মজ্জা এবং মজ্জারস্যি কি জিনিস আমি একটু বলি। মজ্জা শব্দের অর্থ দেখো, একটু ভালো করে দেখো। মাঝ, মাঝ মানে কি বলতো? মিডল না? তাহলে উদ্ভিদে যদি আমরা প্রস্থচ্ছেদ করি, উদ্ভিদের এই জায়গায় যে টিস্যুগুলো থাকবে, এই যে দেখো, এই টিস্যুগুলো বেসিক্যালি হচ্ছে মজ্জা। এগুলোর মাঝে থাকে, এগুলোই মিডলে থাকতেছে, একই কথা। ও আচ্ছা, আরো একটা নাম আছে মিডল থেকে, এটাকে আমরা মেডুলা বলি। বুঝছেন সুই ভাই? 4টা নাম পেলাম আমরা। এখন দেখেন, এই সব জায়গায় বিভিন্ন জিনিস থাকে। এই যে এটা একটা জিনিস, জাইলাম ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম। এখানে একটা জাইলাম ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম আছে, এখানে জাইলাম ফ্লোয়েম ক্যাম্বিয়াম আছে, এখানে জাইলাম ফ্লোয়েম ক্যাম্বিয়াম আছে। ওকে সুই ভাই, তাহলে আপনি আমাকে বলেন তো, এই যে জাইলাম ফ্লোয়েম ক্যাম্বিয়ামের মাঝখান দিয়ে কিছু কোষ থাকলো না? থাকলো কি না? জাইলাম ফ্লোয়েমের মাঝখান দিয়ে দেখেন কিছু কোষ রয়ে গেল। তাহলে একটু চিন্তা করে আমরা বলি, এটা কোথায় আছে, কোন এলাকায় আছে? এই এই পিঙ্ক কালারের কোষগুলা মজ্জায় আছে, মাঝখানে আছে, মিডলে আছে। কিন্তু এরা দেখতে কিসের মতো সুই ভাই? এইটা যদি একটা সূর্য হয়, সূর্যের আলোক রশ্মিগুলো এইভাবে যায় না পরিধি বরাবর, এগুলোকে আমরা কি বলি? রশ্মি বলি না? তাহলে এই জিনিসগুলোর দিকে দেখেন, এরা কেন্দ্র থেকে পরিধির দিকে যাইতেছে, এই জন্য এদের নাম হচ্ছে রশ্মি। আর কোথা থেকে যাচ্ছে? মজ্জা বা মিডল বা কেন্দ্র থেকে যাচ্ছে। তাহলে এই অংশটা হচ্ছে তার অবস্থান অনুসারে, আর রশ্মি কথাটা আসছে তার প্যাটার্ন অনুসারে, যে এইভাবে আছে, এইভাবে আছে। তুমি কি আমার কথাটা বুঝতে পারছো? এখানকার সব কোষই মজ্জা কোষ, এলাকাটার নাম মজ্জা, শুধু প্যাটার্নটার নাম হচ্ছে মজ্জা রশ্মি। ক্লিয়ার? এটা কিন্তু আরেকটা নাম আছে, মেডুলারি রে। মেডুলারি রে বা মজ্জা রশ্মি। ওকে, নেক্সট কোশ্চেন। এই আদিত্য, নাম বলো, কলেজের নাম বলো। ডিআরএমসি? আরে বাপ, বলো। তোমার কথা ভেঙে ভেঙে আসতেছে। মজ্জা রশ্মি তো অনেক, এই যে মজ্জা রশ্মি, মজ্জা রশ্মি এই পাশে, এই পাশে আরো থাকে মজ্জা রশ্মি। কিন্তু ধান গাছ বা একবীজপত্রী উদ্ভিদে কিন্তু মজ্জা রশ্মি থাকে না, কারণ ধান গাছ এই এলাকাটাই নাই। ফাঁপা না সুই ভাই? মজ্জা রশ্মি আপনি পাবেন না ধান গাছ, একবীজপত্রীর কাণ্ডে আপনি পাবেন না। মজ্জা রশ্মি অনেকগুলা। প্রশ্নের উত্তর পেয়েছো? তোমার কথা আমি বুঝতে পারি নাই, তোমার কথা ভেঙে যাচ্ছে। আচ্ছা, আমি বুঝতে পারছি। তুমি শুধু আমারে বলো তো, যে এই জায়গায় এক সারি লোক দাঁড়ায় আছে, এই জায়গায় এক সারি লোক দাঁড়ায় আছে, তুমি যদি যাইতে চাও, তুমি কি এই দিকে যাইতে পারবা? সুইভাই পারবেন এদিকে? এই দিকে পারবেন? তাহলে আপনি যদি একটা সেল হন, তাহলে আপনার বিভাজন হবে আর এই দিকে যাইতে থাকবে, রাইট? রাইট? তাহলে এটা কি একতল বিভাজন হলো না, নাকি এদিকে হয়েছে? ইউনিডিরেকশনাল। তাহলে মজ্জার রশ্মি তো তুমি বুঝছো এই জিনিসটা, এবং এরা একদিকে বিভাজিত হয়।
এক তলে বিভাজিত হয়। পাতার ক্ষেত্রে কি হয়, পাতাটা এদিকেও বাড়ে এদিকেও বাড়ে। ওকে, নেক্সট কোশ্চেন প্লিজ। মাস মেরিস্টেমে মজ্জা আর রিব মেরিস্টেমে হচ্ছে কাণ্ডের মজ্জারসি বলা হচ্ছে, তাহলে এই দুইটা পার্থক্য কি? দেখো, মজ্জা আর মজ্জারস্যি কিন্তু ডিফারেন্ট জিনিস। এটা শুধু ফিল করলেই তুমি ধরতে পারবা, আমি ব্যাখ্যা করছি তাহলেই বুঝতে পারবা। সেটা হলো মজ্জারস্যি সুতার মতো। ওকে, মজ্জারস্যি সুতার মতো, মানে সোজা একদিকে চলে গেছে। তাইলে তুমি আমাকে বলো তো, এটা কি রিব হচ্ছে না? এটা তো বুঝছো নাকি? জি। এবার চিন্তা করো, এই যে এই জায়গায় তো আরো কোষ আছে, এখানে আরো কোষ আছে না, এগুলোকে তো আমরা কি বলি সুই ভাই? এগুলো না মজ্জা না? এখন তুমি আমাকে বলো তো, আমি যদি এখানে হাত দিই তাহলে আমি কি এখানে অনেকগুলো পাবো না, দলা পাবো না? জি। তাহলে দলা যখনই পাবো তখন ওটা মাস বা পিণ্ড হয়ে যাচ্ছে। কিন্তু বিভাজনটা, এই যে এগুলা শুধু সিপা দিয়ে চলে যাচ্ছে, ইউনিডিরেকশনাল বিভাজনের মাধ্যমে বাড়তেছে। বাট এখানের গুলা কি হয়েছে, সব দিকে বাড়ছে, ওদিকে এদিকে, এই সাইডটাতে সব দিকে বাড়ছে। চ্যাপ্টারটা যখন শেষ হবে, বুঝতে পারছি, মানে প্রথমে আগের প্রশ্ন শেষ হয়নি, বলো। জি ভাই, প্রথমে মাঝে যে আছে মজ্জাটা, ওই চিত্রটা ওইটা ছিল না, এই জন্য বুঝতে পারিনি। আচ্ছা, কোনো সমস্যা নাই, পরে আমরা যখন মূল কাণ্ডের পার্থক্য পড়বো তখন গিয়ে কিন্তু আমরা পরিষ্কার ছবি দেখতে পাবো, তখনই মজ্জা এবং মজ্জারস্যিটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন। আর মজ্জা কি শুধু কাণ্ডেই থাকে? না, মূলে মজ্জা থাকে, কাণ্ডে মজ্জা থাকে, দুই জায়গাতেই থাকে। তবে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকে না, কারণ একবীজপত্রী বা ধান গাছের ভেতরে ফাঁপা থাকে, কিছুই থাকে না, শূন্য। মানে রিব যেটা সেটা শুধু কাণ্ড। রিপটা কাণ্ডের ক্ষেত্রে বলা আছে ওখানে, আমরা দেখব পরবর্তীতে যে মূলের মধ্যেও থাকে কিনা। আমি আমি রিকল করতে পারছি না, আমি মূল কাণ্ড দুইটাই আপাতত জানি, পরে যখন আমরা পড়বো তখন আবার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কলেজ থেকে বলছিলাম, ময়মনসিংহ। ও ভাই আচ্ছা, আমার প্রশ্নটা ছিল, ওই বইয়ের মধ্যে লেখা ছিল সেকেন্ডারি ভাজক টিস্যুগুলা স্থায়ী টিস্যু থেকে পরবর্তী সময়ে উৎপন্ন হয়। তো আমরা তো দেখলাম ভাই প্রোকেম্বিয়াম থেকে যে তৈরি 100টা থেকে 40টা জাইলেম প্রাইমারি জাইলেম আর 40টা প্রাইমারি ফ্লোয়েম তৈরি হলো, আর 20টা রেসিডুয়াল প্রোকেম্বিয়াম তৈরি হলো। তো সবশেষে কি ভাই রেসিডুয়াল যে প্রোকেম্বিয়ামটা, ওইটাও তো একটা ভাজক টিস্যু, তাহলে বইয়ের মধ্যে যে বললো স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন হয়। আচ্ছা, তুমি খুব দারুণ একটা প্রশ্ন করছো। এই প্রশ্নটা আমার মধ্যে ছিল, আমি তখন বলি নাই, এটা আমি বলতাম কিন্তু মিস করে গেছে। তোমার আমি শুধু এইটা বলি, বলো তো, যদি আমাদের সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি ফ্লোয়েম না লাগতো, রেসিডুয়াল প্রোকেমিয়ামটা কি বিভাজিত হতো? না ভাই, না লাগলে বিভাজিত হতো না। ও ওই রকমই পয়লা থাকতো না, সঞ্চিত থাকতো না? জি ভাইয়া। তাহলে তুমি এবার আমাকে বলো তো, যে আসলে ভাজক টিস্যু কিন্তু সে আসলে স্থায়ী টিস্যু হয়ে বসে আছে, বিভাজন টিভাজন কিছু করতেছে না, তার মানে এখন তুমি তাকে ভাজক ভাইয়া টিস্যু, তাহলে শোনো, এখন তুমি তাকে ভাজক টিস্যু আকারেও ভাবতে পারো, কিন্তু ওই যে বিভাজন করতেছে না, দরকার হচ্ছে না, এই জন্য তুমি তাকে স্থায়ী টিস্যুও বলতে পারো। তাহলে আমরা একটা ধরে নেই, যেটা স্থায়ী টিস্যু, দরকারের সময় আবার বিভাজন করতে পারে, দরকারের সময় ভাজক টিস্যু। এবার বুঝছো? মনে মনে শুধু ধরে নিছি যে এরা স্থায়ী টিস্যু। হ্যাঁ ভাইয়া বুঝছি। তাহলে ভাজন যদি, হ্যাঁ এটা ধরে নিচ্ছি, স্থায়ী টিস্যু যদি ভাজক করে তাহলে এটা ভাজক টিস্যু হবে, না হলে এটা স্থায়ী হিসেবে থেকে যাবে। ইয়েস, 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 দারুণ প্রশ্ন থ্যাংক করছো। ইউ ভাইয়া। ভাইয়া আগে বায়োলজি পড়তে একদমই ভালো লাগতো না, জাস্ট আপনার ক্লাসগুলো করে আমি বায়োলজি হেটারদের ইয়াতে করছিলাম, ওই সেমিস্টার 1টাতে ছিলাম। তো ওইখানে ক্লাসগুলো করা থেকেই মানে বায়োলজির প্রতি ভালোবাসাটা তৈরি হলো। এখন আবার যেহেতু আপডেট কন্টেন্ট দিতেছেন এসিএস, তাই আবার এসিএস এ আসছি, নাহলে বায়োলজি হেটারদের হোয়াইট বোর্ড ক্লাসে ছিলাম আগে। বাহ, ভেরি গুড, খুব খুশি হয়েছি, তোমাদের কাজে লাগতেছে, এইটাই অনেক বেশি।
আমি যদি জন্মসূত্রে বিল গেটসের পোলা হইতাম, বা আমার বাপ যদি ইলন মাস্ক হইতো, এরকম কিছু একটা, আমি কখনো তোমাদের কাছে পয়সাও নিতাম না। আমি তোমাদের জন্য অনেক চেষ্টা করতেছি, অনেক সময় শ্রম দিতেছি, এই জন্য অন্য কাজ করতে একটু সময় লাগে, এই জন্য টাকা পয়সা নিই, নইলে কিন্তু আমি তোমাদের কাছে টাকা পয়সা নিতাম না, বায়োলজিটাকে আরও স্প্রেড করাইতাম। আবার আরেকটা জিনিস, তোমাদের কাছে এই জন্যই টাকা নিই, টাকা না দিলে তোমরা সিরিয়াস ফিল করো না, টাকা না দিলে তোমরা লিজেন্ড ফিল করো না। তো এটা একটা ইস্যু আছে, বাট আমি খুব খুশি হয়েছি, তোমার মতো অনেকেই আছে যারা এরকম করে চেঞ্জ হয়েছে অনেক বছর থেকে, ভবিষ্যতেও হবে। আমরা আর কয় বছর আছি, তারপর থেকে তোমরা এই কাজগুলো করবা। কারণ বায়োলজি একমাত্র সাবজেক্ট যেইটাকে ভালো করার জন্য খুবই কম মানুষ কাজ করে, যে এই জিনিসটাকে একটু ইন্টারেস্টিং করি। পড়াই তো সবাই। সো নেক্সট টাইমে যেন আমি তোমাদের মধ্যে থেকে পাই যারা আমাকেও ছাড়াই যাবা, ইনশাল্লাহ। ওকে, ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল, ওই বায়ো মিশন থেকে যে 10টা চ্যাপ্টার আপনারা শর্ট সিলেবাসের বাইরে পড়াইতেছেন, ওইটা কি মেডিকেল ভিত্তিক পড়াইতেছেন নাকি ওইটা কিরকম ভাবে আসলে বুঝতে চাইছিলাম একটু, কিরকম ভাবে পড়াইতেছেন? আচ্ছা, ওইটাতেও এরকম মেডিকেল স্ট্যান্ডার্ডেই পড়াইতেছেন এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাতেও এরকম এক্সপ্লেনেশন, ওইটাতেও দাগানো বই দেওয়া হয়, ওইটাতেও বিভিন্ন অংশ দেখে দেখে এক্সপ্লেন করতে করতে আমরা আগাই এইভাবে। এখন পোলাপান্না তো হচ্ছে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে, কিন্তু এডমিশনের সময় যেন প্রেশারটা না পড়ে, আগে থেকে যেন তারা জানুক চিনুক, একটু এমসিকিউ পরীক্ষাগুলো দিক, আমরা এটার মধ্যে তাদেরকে রাখার ট্রাই করতেছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এই বলো, নেক্সট কোশ্চেন যদি থাকে বলো। শোনো, আমি গতকালকে পোস্ট দিছিলাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির তুলনা নিয়ে। তো আমার একটা সময় গিয়ে মনে হয়েছে না, এটা ঠিক হইতেছে না, এই জন্য পোস্টটা ডিলিট করে দিছি। আমরা কখনো বায়োলজির সাথে কারো তুলনা করব না। আমাদের ফিল্ডে আমরা সেরা, তাদের ফিল্ডে তারা সেরা, সবাই নিজেদের সেরা দাবি করে। পোলাপান কোন জিনিসটা মজা পায় জানো? পোলাপান দেখবা, মানে আমি তোমাকে বলি, এই জিনিসটা দেখবা যে শতভাগ সত্য, সেটা হলো পোলাপানকে তুমি ব্ল্যাক হোল নিয়ে কথা বলো, ও মাই গড, তারা যে পরিমাণ এক্সাইটেড। কিন্তু পোলাপানকে তুমি বলো যে একটা সেল, একটা কোষ যখন কম অক্সিজেনে থাকে, সে কিভাবে নিজেকে ওই অক্সিজেনের সাথে ম্যানেজ করে নেয়, বা এটিপি কেমনে তৈরি হচ্ছে, এই প্রসেসগুলো, তারা কিন্তু এটাতে অতটা মজা পায় না। এটার একটাই ব্যাপার, সেটা হলো যে কমপ্লেক্সিটি। বাট তোমরা কি জানো যে আজ থেকে 2-3 বছর আগে যিনি বায়োলজিতে বা ফিজিওলজিতে যিনি নোবেল পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি একটা জিনিস আবিষ্কার করছিলেন, সেটা হলো যে সেলগুলো কিভাবে কম অক্সিজেনে অ্যাডাপ্ট করতে পারে। মানে আমার শরীরে অক্সিজেন কমে যাইতে পারে, সাথে কি আমি মারা যাব? আমার কোষ তো ট্রাই করবে অ্যাডাপ্ট করতে। এই সিম্পল একটা থিওরি আবিষ্কারের জন্য উনি হচ্ছে নোবেল পেয়েছেন। তো বায়োলজিটাও খুবই ইন্টারেস্টিং, কিন্তু ওই যে একটা সমস্যা, আমরা ব্ল্যাক হোল নিয়ে যতটা এক্সাইটেড, আমরা সৌরজগৎ নিয়ে যতটা এক্সাইটেড, রকেট নিয়ে, গ্রহ নক্ষত্র নিয়ে, বায়োলজি নিয়ে ততটা না। এটার একটা অনেক বড় কারণ আছে, সেটা হলো যে স্কুল কলেজ দুই জায়গার বায়োলজির টিচার যদি ডাক্তার হইতো, হিউম্যান বায়োলজি ডাক্তার থেকে নিয়োগ পাওয়া, মানে যারা বাংলাদেশের ডাক্তার তারা এসে হিউম্যান বায়োলজিটা কলেজে গিয়ে পড়াই দিবে। আমরা তো 1 বছর ইন্টার্নশিপ করি না, তার মধ্যে 7 দিন গিয়ে আমরা হচ্ছে পরিবার পরিকল্পনা অফিসে ডিউটি করি, 7 দিন গিয়ে আমরা হচ্ছে উপজেলায় গিয়ে ডিউটি করি। তো কেন আমাদের 7 দিন গিয়ে কোনো কলেজে গিয়ে বায়োলজি শেখানোর জন্য দেওয়া যেতে পারতো? তখন বায়োলজিটা ইন্টারেস্টিং হইতো। তাহলে বায়োলজি এমন একটা সাবজেক্ট, বিশেষ করে হিউম্যান বায়োলজি, যে স্পেশালিস্ট ছাড়াই বছরের পর বছর বাংলাদেশে পড়ানো হচ্ছে। শুধু এই কারণে বায়োলজিটা মানুষজন এত ভয় পায়। যদি ডাক্তাররা এসে পড়াইতো কলেজগুলোতে, আজকে এই অবস্থা হইতো না। অনেক বছর লাগবে, অনেক সময় ভাইয়া লাগবে। আমাদের স্কুলে ভাইয়া ও একজন ম্যাডাম ছিল, উনি বায়োলজি দায়িত্বে ছিল। তো উনি ক্লাসের মধ্যে আইসা জাস্ট একটু চ্যাপ্টারটা ধইরা বলতো, এটা এইভাবে পড়া নিও ওইরকম ভাবে একটু ইয়ে করতো আর কি। মানে এরপরে আবার কিছু চ্যাপ্টার গুলা ছিল যেগুলা ওই বিবর্তনের চ্যাপ্টার গুলা, আবার কিছু চ্যাপ্টার ওই ক্রোমোজোম নিয়ে যে চ্যাপ্টার গুলা ছিল, ওইগুলা একদম পড়াইতেই চাইতো না। ওইখান থেকে বা একদম কমপ্লেক্স হইতে হইতে বুঝতাম না বিষয়গুলো, তখন থেকে আসলে এই
বায়োলজিটা মাথার ভিতর আর কমপ্লেক্স হওয়া শুরু করলো, তখন একটা খারাপ লাগা, ভয় লাগতো শুধু বায়োলজিটা দেখলেই। এসএসসিতে ভাই কোনো রকম শুধু এমসিকিউ সলভ করতে করতে মডেল টেস্ট দিতে দিতে জাস্ট পরীক্ষাটা দিয়ে আসলাম এতটুকুই। তাহলে বায়োলজিতে ভাই মানে কোনো ভালো লাগেই কাজ করতো না। তো ভাই আপনার ক্লাসগুলো করার পর থেকে ভাই এত ভালো লাগে বায়োলজি, এখন থেকে ফ্যান হয়ে গেছি পুরা। ভাইয়া, ইয়েস ইয়েস। কর্টেক্স কোনটাকে বলা হচ্ছে? কর্টেক্স মানে হচ্ছে এই শব্দটা মনে রাখবা। মেডুলা মানে মিডল, আর কর্টেক্স মানে হচ্ছে আউটার লেয়ার। তাহলে মেডুলা হচ্ছে ভেতরে, কর্টেক্স হচ্ছে বাইরের লেয়ারটা, তাই না? তাহলে উদ্ভিদের প্রস্থচ্ছেদ যদি তুমি এটা করো, এই অঞ্চলটার নাম যদি মেডুলা হয়, তাহলে এই অঞ্চল থেকে এই পর্যন্ত এই লেয়ারটা, এই যে এই জায়গাটা, দিস ইজ কল্ড কর্টেক্স। শুধু বাইরের দিকে এই জায়গাগুলোর নাম এপিডার্মিস, মানে ত্বক। বাট বাইরের লেয়ার কি এই জায়গাগুলো না? তাহলে কর্টেক্স মানে হচ্ছে বহিঃস্তর, এই জায়গাগুলোকে কর্টেক্স বলা হয়। তো এইটা আমাদের হচ্ছে 1-2 ক্লাস পরে আমরা এগুলো পাবো, তখন ইস্যুগুলো সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। আমরা নিজেরাও এই জিনিসটা ফেস করে চলে আসছি। আমাদের তো ম্যাডাম সুন্দর ছিল, যে কারণে তারপর আমরা বায়োলজি ক্লাসটা করতাম কলেজে। কি বলেন সুই ভাই? আপনি তো চেনেন। উনিও আমাদের এইরকম, এই রাজীব দাঁড়াও, প্রথম প্যারাটা বলো, সাদ্দাম দাঁড়াও, সেকেন্ড প্যারাটা বলো, এই শাহে আহমেদ খান দাঁড়াও, থার্ড প্যারাটা বলো। সো ম্যাডাম সুন্দর ছিল বলে আমরা বায়োলজি ক্লাসটা করতাম, এছাড়া আমরা বায়োলজি ক্লাসটা কোনো করতে যাইতাম না। আর বায়োলজি পড়াও যে খুব বেশি কিছু শিখছি তা না, শুধু কমপ্লেক্সিটি, ভয়, এগুলো আরও জিওমেট্রিক্যালি আমাদের ঘাড়ের উপর চেপে পড়ছে। বাট এর টেকের সময় যেহেতু চলে আসছে, এর টেক, সো বাংলাদেশের সর্বকোনায় আমরা পৌঁছাইতে পারবো, সবারই ভালো লাগবে, সবাই বুঝতে পারবে যে বায়োলজি আসলে কীভাবে করতে হয়। যাই হোক, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।